আজকে আমাদের জেনারেল সায়েন্সের বায়োলজির ক্লাস 2। আমি দেখছিলাম যে গ্রুপে কোনো একটা ভাই বলছিলে যে আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে, তো আমাদের জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স এগুলো করালে ভালো হয়। দেখো, আমি সকলের কথাই মাথায় রাখছি, চাপ নেই। বায়োলজির যখন থিওরির ক্লাস চলছে তখন আমি ওই সাবজেক্টগুলোরও এমসিকিউজ ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? আজকে এবার একটা কথা বলি। দেখো, আমরা সপ্তাহে যে টাইম দিয়েছি, একবার ভালো করে ভাবো। সেই যে টাইম দিয়েছি, এই টাইমটাতে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে হচ্ছে না। এই জন্য আমি চাইছি যে তোমাদের দুটো করে সেশন রাখতে, অর্থাৎ যেদিন যেদিন পড়া আছে সেদিন দুটো করে সেশন থাকবে। কি বলছি বুঝতে পেরেছো? মানে আজকে যেমন পড়ার ডেট রয়েছে, তো আজকের পড়ার ডেটটাতে বায়োলজির জন্য একটা সেশন থাকলো, আর ওই সাবজেক্টগুলোর এমসিকিউজ করার জন্য একটা সেশন থাকলো। বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে আমাদের হ্যাঁ দাদা। কিন্তু হ্যাঁ, টাইমটা একটু বেড়ে গেল। ওকে, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলি সেটা ধরো এমন হতে পারে, 7:30 থেকে 8:30 পর্যন্ত একটা সেশন, বা এটাকে 7:30 না করে 7 টু 7 টু 8, 7 p.m. টু 8 p.m. একটা সেশন হতে পারে। হ্যাঁ, এটা বলেই ভালো হয় স্যার। 7 p.m. টু 8 p.m. এটা। আর হতে পারে একটা 8:30 p.m. টু সো অন, ঠিক আছে? 9:30 হোক বা 10 p.m. হোক, তাহলে এই দুটো করে সেশন থাকবে। বুঝতে পারছো তার মানে? তাহলে যেদিন যেদিন পড়া থাকছে সেদিন সেদিন দুটো করে সেশন হচ্ছে। ওকে, সো এটা আমি জানিয়েও দিচ্ছি তোমাদের গ্রুপে। বোঝা গেল কি বললাম আমি? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। পড়ার দিন তাহলে কি হলো, যে ভাইটা বললো আজকে যে বায়োলজি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, তাহলে বায়োলজির ক্লাসটার সাথে সাথে সে কিন্তু এমসিকিউ সিরিজটাও পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা আজকে হবে না, আজকে যেহেতু এটা হয়েই গেল, তো এটা আগামী দিন থেকে হবে। তোমাদের নেক্সট ক্লাস কবে আছে বলো তো, বলতে পারবে? কালকেই তো আছে দাদা। কালকে আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে হবে। হ্যাঁ, একদম। আমরা কিন্তু নিট 7 p.m. থেকে 7 p.m., সবাই নোট করে রাখো, 7 p.m. থেকে 8 p.m. এর একটা সেশন হবে। এই সেশনে আমরা খুব সম্ভব এমসিকিউস গুলো করব, ঠিক আছে? আর থিওরি ক্লাসটা আমরা করব হচ্ছে 8:30 p.m. টু 9:30 অ্যান্ড সো অন। ওকে, আচ্ছা চলো মাইক অফ করে দাও। দেখো, কথা বলার সাথে সাথে মাইকটা অফ করবে তোমাদের দিক থেকে, তা নাহলে ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। 8:30 টু 9:30 আর সো ফোর্থ, যাই হোক না কেন এটা। ঠিক আছে, চলো। আমরা বায়োলজিতে শুরু করেছিলাম গত ক্লাসে। তো আমাদের আলোচনাটা শেষ হয়েছিল ফটোসিনথেসিসের আলোচনা করতে করতে, তাই নয় কি? ফটোসিনথেসিসের আলোচনা করতে করতে শেষ হয়েছিল। চলো। হ্যাঁ দাদা। আর ওই ফটো প্রোটোকলস গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক, ওগুলো বলেছিলাম। যাক, আমাদের ফটোসিনথেসিস করতে করতে আমাদের আলোচনাটা শেষ হয়েছিল। চলো, দেখো, ফটোসিনথেসিসের কথা যখন আমরা বলছি তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি ফটোসিনথেসিসে কি হয়। ফটোসিনথেসিসে আমাদের সান, এ তো সকল শক্তির উৎস। পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। তো সানের সাথে আমাদের প্রকৃতিতে একজন গাছ, একটা গাছ, এই গাছ, হ্যাঁ একটু চা খাবো করো, একটা গাছ। এই ভাই, তোমার মামাইমা যদি যেতে চায়, হ্যাঁ তাহলে একটু গাড়িতে দিয়ে এসো। আচ্ছা, তাহলে ওইটা একটু বলে আসো, হ্যাঁ, যে যখন যাবেন আমাকে একটু বলবেন, ঠিক আছে? হুম। তো কি হলো, এটা সান, সানের নিচে গাছটা রয়েছে। এই গাছটা যখন প্রকৃতি থেকে অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে কি কালেক্ট করছে, অ্যাটমসফিয়ার থেকে CO2 কালেক্ট করছে এই গাছটি, এবং মাটি থেকে গাছটি কালেক্ট করছে হচ্ছে H2O। বোঝা গেল? আর সূর্যের আলো পেয়ে সে তার নিজের শরীরের মধ্যে তার সবুজ অংশে সে ফটোসিনথেসিস করছে সানলাইটে। করার ফলে সে কিছু তৈরি করছে তার নিজের শরীরে। কি তৈরি করছে? সে তার নিজের শরীরে তৈরি করছে হচ্ছে গ্লুকোজ। কি তৈরি করছে? গ্লুকোজ। সে তার নিজের শরীরে তৈরি করছে গ্লুকোজ। আর কি তৈরি করছে?
গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে গ্লুকোজটা হচ্ছে গাছের খাবার। ওকে, তাহলে আরেকবার বলি, একটা গাছ সূর্যের আলোতে অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, মাটির থেকে H2O মানে জল নিচ্ছে। ওকে, নিয়ে গাছ তার খাবারটা তৈরি করে নিচ্ছে। সেই খাবারটার নাম কি? সেই খাবারটার নাম হচ্ছে গ্লুকোজ। ওকে, আর এই খাবার তৈরি করতে গেলে তাকে কিছু বাই প্রোডাক্ট, অর্থাৎ গাছেরও কিছু রেচন পদার্থ হবে। আমরা যেমন খাবার খেলে আমাদের যেমন রেচন হয়, ঠিক তেমনি করে গাছও যখন এই খাবারটা তৈরি করছে তখন গাছেরও এই গ্লুকোজ খাবারের পাশাপাশি সে কিছু রেচন তৈরি করছে। কি রেচন তৈরি করছে? সে এক্সেস কিছু জল আবার বাইরে বের করে দিচ্ছে, এবং তার সাথে সাথে সে অক্সিজেন আমাদেরকে দিচ্ছে, সে আমাদেরকে অক্সিজেনও দিচ্ছে। তাহলে এই যে যে এক্সট্রা H2O আর এই যে অক্সিজেন, এটা হচ্ছে উদ্ভিদের ফটোসিনথেসিসের ফলে তৈরি হওয়া বাই প্রোডাক্ট, যেটা এই উদ্ভিদের প্রয়োজন হয় না। তাই উদ্ভিদ এই দুটো জিনিসকে রেচন হিসাবে শরীরের বাইরে বের করে দেয়। ঠিক এখান থেকে এক্সামিনার প্রশ্ন জিজ্ঞেস করে। কি প্রশ্ন? আজকে যেহেতু এমসিকিউ হবে না, নেক্সট ক্লাসে এমসিকিউ করব, তাই এমসিকিউজটা কি ধরনের আসবে? ফটোসিনথেসিসের ফর্মুলাটা জিজ্ঞেস করবে। তো এখান থেকেই শুনে নাও ফটোসিনথেসিসের ফর্মুলাটা কি হয়। ফটোসিনথেসিসের ফর্মুলাতে আমরা দেখতে পাবো যে গাছ 6 অণু কার্বন ডাইঅক্সাইড নেয় আর 12 অণু মানে জল নেয়। মনে থাকবে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু জল, এটা নিয়ে সে তৈরি করে কি? সে তৈরি করে গ্লুকোজ। গ্লুকোজ মানে C6H12O6, এটা তৈরি করে। আর কি তৈরি করে? আর তৈরি করে হচ্ছে 6 অণু জল আর 6 অণু অক্সিজেন। তাহলে এখান থেকে আমরা ফটোসিনথেসিসের ফর্মুলাটা পেয়ে গেলাম। ফটোসিনথেসিসের ফর্মুলাটা পেয়ে গেলাম। সেটা কি? সেটা হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু জল। এই জায়গাটা যেন আমরা না ভুলি, কারণ অপশন থাকলে না মাথা গুলিয়ে যাবে। 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে 12 অণু জল মিশিয়ে সানলাইটের মাধ্যমে, এখানে সানলাইট আছে, তৈরি হচ্ছে কি? তৈরি হচ্ছে C6H12O6 মিন্স গ্লুকোজ তৈরি হচ্ছে, আর 6 অণু জল সে বাইরে বের করে দিচ্ছে, তার সাথে 6 অণু অক্সিজেন সে বাইরে বের করছে। এইটা হচ্ছে আমাদের ফটোসিনথেসিসের ফর্মুলা। ফটোসিনথেসিসের ফর্মুলা। এইটুকুন গল্প ক্লিয়ার হলো। এই গল্পটুকুন ক্লিয়ার হলে এবার আমরা আগের কিছু গল্প শুনবো। কি গল্প? এই যে উদ্ভিদ মাটি থেকে যে জলটা শোষণ করছে, এইখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? যে উদ্ভিদ মাটি থেকে জল আর মিনারেলস যে কালেক্ট করে, সেটা কোন পদ্ধতিতে কালেক্ট করে? তো মনে রাখবে, সেই পদ্ধতিটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন। কি বলা হয়? ক্যাপিলারি অ্যাকশনের ফলে। ক্যাপিলারি অ্যাকশন আমরা আমাদের ছোটবেলাটায় আমরা দেখেছি, তোমরা দেখোনি আশা করি আমি। তোমাদের ছোটবেলাটা আমাদের ছোটবেলাটায় দেখেছি। যেমন আমি যেখানে বসবাস করি সেইখানে ইলেকট্রিসিটি প্রবেশ করেছে হলো 2010 সালে। ভাবো একবার, তাহলে 2010 সালে আমরা এই যে কারেন্ট যেটা বলি ইলেকট্রিসিটি, এটার মুখ দেখেছি। তাহলে তার আগে কি হতো? তার আগে আমাদের এই ল্যাম্প, কেরোসিনের যে ল্যাম্প হ্যারিকেন আছে, চেনো তো এগুলো? এইগুলো থেকে আমাদের ইউজ করতে হ্যাঁ হতো। স্যার। তো ওই যে দেখো একটা স্যার আমি বুঝি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমরা যারা গ্রামের দিকে থাকি তারা আমরা বুঝি। তাহলে এই যে ল্যাম্পের নিচে থাকে কেরোসিন তেল, আর আগুনটা জ্বলে ওপরে, আর নিচে একটা সলতে থাকে মাঝ বরাবর। তাহলে ওই সেই কেরোসিন তেল সলতের সাহায্যে যে পদ্ধতিতে ওপরে আগুনের কাছে পৌঁছায়, সেটাই হচ্ছে ক্যাপিলারি অ্যাকশনস। তাহলে এখান থেকে একটা পয়েন্ট তোমরা নোট করো, যে যে পদ্ধতিতে মাটির জল মূলের মাধ্যমে কাণ্ডে এসে পৌঁছায় এবং কাণ্ড থেকে পাতায় পৌঁছায়, সেই পদ্ধতিকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন। ওকে, ক্যাপিলারি অ্যাকশন এটাকে বলে। এটুকুন ক্লিয়ার হলো? ক্যাপিলারি অ্যাকশন, হ্যাঁ ভেরি গুড। স্যার, লিখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। তাহলে এবার আসো, আমরা একটা জিনিস মাথায় রাখি। আমরা যখন এই উদ্ভিদ দেহ দেখব, উদ্ভিদ দেহে
আমাদের দুটো টিস্যু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর রাখবে। সেই দুটো টিস্যু কি? একটা হচ্ছে জাইলেম টিস্যু, জাইলেম টিস্যু, আর একটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু, ফ্লোয়েম টিস্যু। তাহলে মনে রাখার জন্য সুন্দর পদ্ধতি বলে দিচ্ছি। তাহলে উদ্ভিদ দেহে দুই ধরনের টিস্যু আমরা দেখব, একটা জাইলেম টিস্যু, একটা ফ্লোয়েম টিস্যু। মনে রাখবে জাইলেমের সাথে জলের মিল আছে কি? জাইলেম জল, জাইলেম জল, জাইলেম জল, মনে রাখো এইভাবে, জাইলেম জল। তো মনে রাখবে জাইলেম টিস্যুর মাধ্যমে উদ্ভিদ তার শরীরে জল পরিবহন করে, জল পরিবহন করে। ওকে। আর ফ্লোয়েম ফুড, ফ্লোয়েম ফুড মনে থাকবে, ফ্লোয়েম ফুড, ফ্লোয়েম ফুড জাইলেম জল, জাইলেম জল ফ্লোয়েম ফুড। আর ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উদ্ভিদ ফুড পরিবহন করে, ফুড পরিবহন করে। তাহলে এইটুকুন কি ক্লিয়ার হবে? মনে থাকবে, এই জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করেই করে। তাহলে উদ্ভিদ কাণ্ড থেকে তার পাতা পর্যন্ত জল নিয়ে যাওয়ার জন্য যে টিস্যুটা ইউজ করে সেই টিস্যুটা হচ্ছে, প্লিজ ভাই কারো মাইক অন অফ করো। তাহলে জাইলেম টিস্যুর মাধ্যমে জলের পরিবহন অ্যান্ড ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে ফুডের পরিবহন। ক্লিয়ার হলো এইটুকু? আচ্ছা, দেখো ফটোসিনথেসিস দু সময়েই হতে পারে। একটা তো দিনেও হতে পারে, আবার রাতেও হতে পারে। ঠিক আছে না? ওই ওই প্যান্টের পকেটে আছে কিনা দেখ না, পেছনের দিকে, ওটাই বা ওটাই আছে, পেয়েছিস? হ্যাঁ। তাহলে ফটোসিনথেসিস দিনে ও রাতে উভয় সময়ে হয়। দিনের বেলায় যে ফটোসিনথেসিসটা হয় তাকে আমরা বলি প্রাইমারি ফটোসিনথেসিস। ঠিক আছে? আচ্ছা চলো লিখিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, আচ্ছা এটুকুন তাহলে আমি একটু মুছে দিই। যা যা স্ক্রিনে আমি লিখছি এগুলো তোমরা সুন্দর করে নোট করে নিচ্ছ তো? হ্যাঁ স্যার লিখে নিয়েছি। ওকে ওকে, আচ্ছা চলো। এবার যেটা বললাম, আমি বললাম কি যে আচ্ছা সানলাইট সম্পর্কে আলোচনা করি, তার মধ্যে আলোচনাটা করি। যখন আমরা সানলাইটের কথা বলছি, তো দেখো সানলাইটের কথা বলছি, ফটোসিনথেসিস দিনে রাতে উভয় সময়ই হতে পারে, হয় আর কি। লিখে রাখো, ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস ডে ও নাইট, ডে ও নাইট দুটি সময়েই হয়, দুটি সময়েই হয়। ওকে। এক নম্বর পয়েন্ট, দিনের বেলায় যে ফটোসিনথেসিস হয়, অর্থাৎ ফটোসিনথেসিস ডিউরিং ডে, দিনের বেলায়, দিনের বেলায় যে ফটোসিনথেসিস হয়, দিনের বেলায় যে ফটোসিনথেসিস হয়। আচ্ছা দেখো, আমি তো যেহেতু সকলের সুবিধার্থে ইংরেজি বাংলা আমার নিজের মতন করে লিখছি, যেটা আমার বলতে বলতে ইংরেজি হচ্ছে ইংরেজিতে লিখছি, বাংলাতে লিখছি। এখানে যে আমাদের একটা বোন ইংলিশ মিডিয়াম থেকে আছো, তুমি এগুলোকে লিখতে পারছো তো তোমার মতন করে? একটু কনফার্ম করো দেখি। হ্যাঁ দাদা, আমি নিজের মতন লিখে নিচ্ছি। ওকে ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো, তাহলে দিনের বেলায় যে ফটোসিনথেসিস হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি, তাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ফটোসিনথেসিস, প্রাইমারি ফটোসিনথেসিস, প্রাইমারি ফটোসিনথেসিস। ওকে। এবার এই প্রাইমারি ফটোসিনথেসিসটা যখন হয় তখন মনে রাখবে যে এই সময়, এই সময় উদ্ভিদ, এই সময় উদ্ভিদ গ্লুকোজ, এই সময় উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে, এই সময় উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে। ওকে, গ্লুকোজ তৈরি করে। ঠিক। আর কি 2 নম্বর পয়েন্ট লেখো যে রাতের বেলায়, রাতের বেলায় যে ফটোসিনথেসিস হয়, যে ফটোসিনথেসিস হয় তাকে আমরা, তাকে আমরা সেকেন্ডারি, তাকে আমরা সেকেন্ডারি ফটোসিনথেসিস বলি, সেকেন্ডারি ফটোসিনথেসিস বলি। ওকে। এবং এই সময়টায় কি হয়? এই সময় উদ্ভিদ
খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, দেখো দিনের বেলায় যে ফটোসিনথেসিস হয় সেই সময় উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে। আচ্ছা, তোমরা একটা কোয়েশ্চেনের উত্তর আমাকে দিতে পারবে আশা করি, দেখি বলো তো। উদ্ভিদ এই যে যে গ্লুকোজটা তৈরি করলো, উদ্ভিদ কি তার নিজের দেহে এই গ্লুকোজটাকে গ্লুকোজ হিসেবেই জমা করে রাখে, নাকি অন্য কোনো রূপে জমা করে রাখে? বলো তো দেখি। অন্য রূপে জমা করে অন্য রূপে অন্য রূপে জমা করে স্বেচ্ছার রূপে জমা রাখবো। স্বেচ্ছার রূপে জমা রাখে। ভেরি গুড। ভেরি গুড। তাহলে এই যে তাহলে এই যে গ্লুকোজ থেকে যে শ্বেতসারে কনভার্সন হয়, সেই যে যে কনভার্সনের যে সিস্টেম, সেটাকে আমরা বলি সেকেন্ডারি ফটোসিনথেসিস, অর্থাৎ যেটা উদ্ভিদ রাতের বেলায় করে থাকে। তাহলে দিনের বেলায় উদ্ভিদ তার নিজের দেহে যে গ্লুকোজটাকে ফর্ম করছে, সেই গ্লুকোজটাকে সেকেন্ডারি ফটোসিনথেসিসের মাধ্যমে উদ্ভিদ এই গ্লুকোজটাকে কি করে, স্টার্চ, মানে যেটাকে তোমরা শ্বেতসার বলছো, সেই স্টার্চে কনভার্ট করে এবং এর সাথে সাথে আরো একটা উৎপাদন করে, দ্যাট ইজ মল্টোজ। ওকে, তাহলে লিখে রাখো যে রাতের বেলায় যে ফটোসিনথেসিস হয় তাকে আমরা সেকেন্ডারি ফটোসিনথেসিস বলি। এবং এই সময় উদ্ভিদ গ্লুকোজকে ব্যবহার করে মাল্টোজ ও স্টার্চ তৈরি করে এবং এভাবেই উদ্ভিদ গ্লুকোজকে স্টার্চ রূপে নিজের দেহে সঞ্চয় করে রাখে। বলো তো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমরা এতদিন পড়েছি যে উদ্ভিদ গ্লুকোজ তো তৈরি করে, বাট সেই গ্লুকোজটাকে সে স্টার্চ রূপে তার শরীরে স্টোর করে রাখে। তো এখান থেকে এই প্রশ্নটাও জিজ্ঞেস করতে পারে যে গ্লুকোজ থেকে স্টার্চের কনভার্সনটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সেকেন্ডারি ফটোসিনথেসিস। স্টার্চ জিনিসটাকে বাংলায় কি বলে? সিদ্ধ শ্বেতসার বলা হয়, সিদ্ধ শ্বেতসার বাংলায় বলে, ঠিক আছে না? আচ্ছা, হলো। আচ্ছা, ফটোসিনথেসিসের মাধ্যমে এখান থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষা এক্সামিনার জিজ্ঞেস করে যে ফটোসিনথেসিসের মাধ্যমে কোন শক্তিতে রূপান্তরিত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তো তোমরা লিখে রাখো যে ফটোসিনথেসিসের সময়, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা, ফটোসিনথেসিস এর সময় কি হচ্ছে, লাইট এনার্জি মানে আলোক শক্তি কিসে কনভার্ট হচ্ছে? লাইট এনার্জি মানে আলোক শক্তি। লাইট এনার্জি কনভার্ট হয় কেমিক্যাল এনার্জিতে। ওকে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। তাহলে ফটোসিনথেসিসের সময় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। ওকে, বেশ। আরেকটা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে, যেমন আমরা একটু আগেই আলোচনা করলাম যে সূর্য হচ্ছে সকল শক্তির উৎস, তাই তো? সূর্য সকল শক্তির উৎস। এবার এই যে সূর্যের মধ্যে যে শক্তি তৈরি হয় সেটা কোন পদ্ধতিতে হয় বলো দেখি? ফিউশন। হ্যাঁ, নিউক্লিয়ার ফিউশন। ভেরি গুড। এটাই লিখে রাখো যে সূর্যের মধ্যে শক্তি তৈরি হয় নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে। ওকে, নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে হলো এটুকু।
হয়ে গেছে। ওকে, চলো এবার এখান থেকে আর কি বলা যেতে পারে, চলো আর কিছু বলি। সূর্যের আলোর কথা যখন আমরা বলছি, তো সানলাইট থেকে আমরা কি পাই বলতো? আমরা তিনটে রং, সরি 7টি রং পাই। সানলাইট থেকে আমরা 7টি রং পাই। আর সেই 7টি রংকে আমরা কি বলি? বে, নি, আহস, কলা, এরকম বাংলায় কি যেন বলে না, ইংরেজিতে রেইনবো আমরা তো বলি, বেনিয়া। হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে আমরা সেটাকে বলি ভিভগিয়র। কি বলি? ভিভগিয়র। ভিভগিয়র, হ্যাঁ, এটা হচ্ছে আমরা পাই, ভিভগিয়র পাই। ভি ফর, সো যাই হোক, এই ভি ফর কি? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এগুলো তোমরা তোমাদের মতন করে জানো এগুলো, ঠিক আছে না? বেনি, আহস, কলা যেটা রয়েছে, বেগুনি, নীল, আকাশি, হ্যাঁ, সবুজ, হ্যাঁ, তারপর হলুদ, তারপর অরেঞ্জ, তারপর রেড, এরকম একটা ব্যাপার। তো এটা আমাদের জানবার বিষয় না, এটা পরীক্ষায় জিজ্ঞেসও করবে না। কিন্তু জিজ্ঞেস যেটা করবে সেটা হচ্ছে এইটা জিজ্ঞেস করবে যে 1 নম্বর পয়েন্ট লিখে রাখবে যে ফটোসিনথেসিস যে হয়, এই ফটোসিনথেসিস সব থেকে বেশি হয় কোন দুটি রঙে? এটা প্রশ্ন জিজ্ঞেস করবে। তো লিখে রাখো নোটটা, যে ফটোসিনথেসিস সব থেকে বেশি হয়, ফটোসিনথেসিস সব থেকে বেশি হয় রেড আর ব্লু কালারে। রেড আর ব্লু কালারে, মনে থাকবে, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। রেড অ্যান্ড ব্লু কালারে, তাহলে রেড আর ব্লু কালারের ফটোসিনথেসিস সব থেকে বেশি হয়। আর সব থেকে বেশি যদি সব থেকে কমও তো হয়, সব থেকে কম ফটোসিনথেসিস সব থেকে কম হয় দুটো রং, একটা হচ্ছে গ্রিন আর একটা রং হচ্ছে ভয়েলেট, ওকে, বেগুনি কালার যেটাকে আমরা বলি এইটাতে। তাহলে ফটোসিনথেসিস সব থেকে বেশি হয় কোন কোন রঙে? লাল এবং নীল রঙে, ওকে। আর সব থেকে কম হয় সবুজ এবং বেগুনি রঙে, ঠিক আছে? সবুজ বেগুনিতে সব থেকে কম ফটোসিনথেসিস হয়, আর সব থেকে বেশি ফটোসিনথেসিস হয় হচ্ছে রেড অ্যান্ড ব্লু কালারে, ওকে। ওকে, একটা প্রশ্ন সেদিনকে আমি দেখছিলাম, আমি প্রশ্নটা লিখিয়ে দিই তোমাদের। সেটা কি ছিল বলো তো? কোয়েশ্চেনটা ছিল যে সব থেকে বেশি সূর্যালোক ব্যবহার করে, হ্যাঁ, সেই এটির নাম কি? সো এই পয়েন্টটা একটু লিখে রাখো তো, লিখে রাখো। অ্যালগি বা শৈবাল, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি 90% সূর্যালোক ব্যবহার করে। ওকে, সূর্যালোক মানে? সানলাইট। সূর্যালোক মানে সানলাইট, সূর্য প্লাস আলোক, সানলাইট, ওকে। আচ্ছা, একটা কথা বলো দেখি, অ্যালগি সম্পর্কে স্টাডিকে কি বলে মনে করতে পারো? বলতে পারো স্টাডি অফ অ্যালগি। শৈবাল নিয়ে পড়াশোনাকে কি বলে? ফাইকোলজি বলে। কি বলে? ফাইকোলজি। PHYCOLOGY, ফাইকোলজি, ওকে, ফাইকোলজি। না, তাহলে বলো, গ্লুকোজকে উদ্ভিদ তার সমগ্র শরীরে পৌঁছানোর জন্য কোন টিস্যু ইউজ করে? গ্লুকোজকে উদ্ভিদ তার সমগ্র শরীরে পৌঁছানোর জন্য কোন টিস্যু ইউজ করে? ফ্লোয়েম টিস্যু। গ্লুকোজ যেহেতু ফুড, সেহেতু ফ্লোয়েম টিস্যুকে ইউজ করে। ভেরি গুড। আচ্ছা, আমরা একটু আগে দেখছিলাম
যে ফটোসিনথেসিসের ফলে তৈরি হওয়া বাই প্রোডাক্ট যেগুলো ছিল সেটা কি কি ছিল? সেটা ছিল জল 6 আর অণু অক্সিজেন। জল আর 6 অণু অক্সিজেন। এই বাই প্রোডাক্টগুলোকে উদ্ভিদ তার নিজের দেহ থেকে তো বের করে দেয়। এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে এই বাই প্রোডাক্টগুলোকে, অর্থাৎ এই জল আর এই অক্সিজেনকে উদ্ভিদ যে বের করে কোন পদ্ধতিতে বের করে? এই পদ্ধতিতে মনে রাখবে যে ট্রান্সপিরেশন পদ্ধতিতে উদ্ভিদ এগুলোকে বের করে। উদ্ভিদ এগুলি শরীর থেকে নির্গত করে ট্রান্সপিরেশন মানে বাষ্পমোচন যেটাকে আমরা বলে থাকি, সেই ট্রান্সপিরেশনের মাধ্যমে উদ্ভিদ এগুলোকে বের করে। এখান থেকে আরো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে ট্রান্সপিরেশনের পারফরমেন্সটা কোথায় হয়? তো মনে রাখবে যে ট্রান্সপিরেশন is performed in stomata of leaves। তাহলে পাতার স্টোমাটাতে এই ট্রান্সপিরেশন হয়। স্টোমাটার বাংলাটা কি? স্টোমাটার বাংলা হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্রের মাধ্যমে ট্রান্সপিরেশন হবে, বাষ্পমোচন হবে তো স্টোমাটার মাধ্যমে। হ্যাঁ, তাহলে ট্রান্সপিরেশন ইজ পারফর্মড ইন স্টোমাটা অফ লিভস। ওকে, এখান থেকে আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করে এক্সামিনার, সেটা হচ্ছে যে উদ্ভিদের যে বাষ্পমোচন হয় না, ট্রান্সপিরেশন হয়, এই ট্রান্সপিরেশনটাকে মেজার করা যায়। আর সেই মেজার করার জন্য একটা গেজেট আছে, সেই গেজেটটার নাম জিজ্ঞেস করে। ঠিক আছে, গেজেটের নাম জিজ্ঞেস করে। যেমন লিখে রাখো পয়েন্টটা, যে রেট অফ ট্রান্সপিরেশন is measured by রেট অফ ট্রান্সপিরেশন। উদ্ভিদের ট্রান্সপিরেশনের রেটটা মাপার জন্য আমরা একটা গেজেট ইউজ করি, মেজার্ড বাই। ওটাকে কি বলে বলো তো? কি বলে? ট্রান্সপিরেশন পরিমাপের যন্ত্রটা কি বলে? কি বলে ভাই? পোটোমিটার। ইয়েস, পোটোমিটার। ইয়েস, POTOMETRE বা METER, পোটোমিটার। গেজেটটার নাম হলো পোটোমিটার। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, বলো। বলছি স্যার ফটোমিটার পিওটিও বলেন না পিএইচওটিও? না, POTO, পোটোমিটার। হ্যাঁ, POTOMETER, এটা পোটোমিটার। হ্যাঁ, আর যেখান থেকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে কোন হরমোন ফটোসিনথেসিসের রেটটাকে কন্ট্রোল করে? লিখে রাখো, এটা লিখো, সাইটোকাইনিন হরমোন controls the rate of photosynthesis in the presence of অক্সিন হরমোন। খুব ইম্পর্ট্যান্ট এটা। তো মনে রাখবে যে সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের ফটোসিনথেসিসের রেটটাকে কন্ট্রোল করে, বাট সে একা করে না, অক্সিন হরমোনের উপস্থিতিতে করে। হ্যাঁ, যার কারণে এই অক্সিন হরমোন দায়ী হয়ে পড়ে কিসের? না, উদ্ভিদের গ্রোথের। তাই মনে রাখবে যে এগুলো আমরা কিন্তু পরে পড়বো, ইন ডিটেলসে পড়বো, হরমোন, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। হ্যাঁ, এটা নিয়ে চাপ নিও না। আমার যখন এই বিষয়গুলো মাথায় আসছে, এই জন্য আমি এটা বলছি, এটা তোমাদের নোটে থেকে যাক। বাকি যখন এই উদ্ভিদ হরমোন আমি পড়বো, উদ্ভিদ হরমোন খুব সুন্দর করে তোমাদেরকে মুখস্থ করিয়ে দিব, সুন্দর চার্ট দিয়ে, তোমাদের জীবনে ভুল হবে না। এখন যতটুকুন যা নোট করাচ্ছি ততটুকুন অ্যাজ ইট ইজ খাতায় তুলে রাখো। অক্সিন হরমোন এই জন্য
উদ্ভিদের গ্রোথকে কন্ট্রোল করতে পারে। তো লিখো অক্সিন হরমোন কন্ট্রোলস দ্য গ্রোথ অফ দ্য প্লান্টস। তো এই কারণে অক্সিন হরমোন উদ্ভিদের গ্রোথটাকে কন্ট্রোল করে। ওকে, গেল এটা। আর এখানে কি বলার আছে? এখান থেকে যেমন যেমন একটা কোয়েশ্চেন আমি দেখেছিলাম, জিজ্ঞেস করেছিল যে ফাস্টেস্ট গ্রোয়িং প্লান্ট কোনটি। এটা লিখে রাখো, ফাস্টেস্ট গ্রোয়িং প্লান্ট, ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যান্ট দ্যাট ইজ ব্যাম্বো। হ্যাঁ, ব্যাম্বো মনে থাকবে, BAMBO, ব্যাম্বো মানে বাঁশ, যেটাকে আমরা বলি। হ্যাঁ, বাঁশ, বংশী, এটা। আর এখান থেকে কি বলে, আর এখান থেকে কি বলবো, যেমন এখান থেকে এটা মনে রাখো যে, চলো এটুকুন সব নোট হয়েছে, মুছে দেবো। হ্যাঁ দাদা। ওকে, যেমন একটা প্রশ্ন জিজ্ঞেস করে, খুব রাজ্য সরকারের, সেন্ট্রালে এগুলো জিজ্ঞেস করে না, যেমন জিজ্ঞেস করে যে পৃথিবীর সব থেকে বড় ফুলের নাম কি, তাই না? দ্য বিগেস্ট ফ্লাওয়ার, হ্যাঁ, দ্য বিগেস্ট ফ্লাওয়ার, সব থেকে বড় ফুল, দ্যাট ইজ র্যাফলেশিয়া। হ্যাঁ, সব থেকে বড় ফুল র্যাফলেশিয়া। জিজ্ঞেস করে সব থেকে ছোট ফুল কি, দ্য স্মলেস্ট ফ্লাওয়ার, সেটা হচ্ছে কি না, উলফিয়া, WULFIA, উলফিয়া। ঠিক আছে। আচ্ছা, ফুল যখন বললাম, বলতে পারো স্টাডি অফ ফ্লাওয়ারকে কি বলা হয়? স্টাডি অফ ফ্লাওয়ার, ফুল সম্পর্কে পড়াশোনাকে আমরা কি বলি? অ্যানথোলজি। কি বলি? অ্যানথোলজি। স্টাডি অফ ফ্লাওয়ার, ফুল নিয়ে পড়াশোনাকে বলা হয় অ্যানথোলজি। আচ্ছা, বলো তো পতঙ্গদের সম্পর্কে পড়াশোনাকে কি বলে? স্টাডি অফ ইনসেক্টস। ইনসেক্টসদের নিয়ে পড়াশোনাকে কি বলে? অ্যানথোলজির সাথে সাথে এই জন্য মনে পড়লো, এটাকে বলে এন্টমোলজি। কি বলে? এন্টমোলজি বলে। ওকে, এন্টমোলজি। আচ্ছা, ফল সংক্রান্ত পড়াশোনাকে কি বলে? স্টাডি অফ ফ্রুটস, এটাকে বলা হয় পমোলজি। ওকে, আর তোমার ফল চাষকে কি বলে বলো তো? পমোকালচার বলা হয়। যাই হোক, মাটি নিয়ে পড়াশোনাকে কি বলে? স্টাডি অফ সয়েল। মাটি নিয়ে পড়াশোনাকে কি বলে? পেডোলজি। কি বলে? পেডোলজি, PEDOLOGY, পেডোলজি। আর এই অ্যানথোলজি, এন্টমোলজি এর সাথে সাথে নামের একটা মিল আছে, সেটা কি? স্টাডি অফ বার্ডস, পাখিদের নিয়ে পড়াশুনো। স্টাডি অফ বার্ডস, অ্যানথোলজি এন্টমোলজির সাথে একটু মিল আছে, সেটা হচ্ছে অর্নিথোলজি। কি বলে? অর্নিথোলজি, ORNITHOLOGY, অর্নিথোলজি বলে। হ্যাঁ, অর্নিথোলজি এটা বলে। আচ্ছা, এবার তোমাদের একটা লজির কথা আমি জিজ্ঞেস করি, দেখি তো তাহলে। ক্যান ইউ সে হোয়াট ইজ দ্য স্টাডি অফ ড্যান্ড্রোক্রনোলজি? ড্যান্ড্রোক্রনোলজি এই জিনিসটা কি বলতে পারবে? ড্যান্ড্রোক্রনোলজি, DANDROCHRONOLOGY, ড্যান্ড্রোক্রনোলজি। ড্যান্ড্রোক্রনোলজিটা বিষয়টা কি? আমরা যখন কোনো লগ দেখি, লগ মানে গাছের একটা কাটা অংশ, সেই গাছের কাটা অংশটাকে দেখো না, যেরকম এরকম রিং থাকে গাছের কাটা অংশে,
এই রিংগুলোকে কি বলে বলো তো? এই রিংগুলোকে বলা হয় অ্যানুয়াল রিংস। অ্যানুয়াল রিংস অর্থাৎ এই অ্যানুয়াল রিংস দেখে প্রত্যেক বছর গাছ যে বড় হয় তার একটা দাগ থাকে। এই অ্যানুয়াল রিংস দেখে গাছের বয়স নির্ধারণ করা হয়, যে একটা উদ্ভিদের বয়স কত সেটা গোনা মাপা যায়, পরিমাপ করা যায় এই অ্যানুয়াল রিংস দেখে। আর এই যে উদ্ভিদের বয়স ক্যালকুলেট সম্পর্কে যে পড়াশুনো, সেটাকেই বলা হয় ড্যান্ড্রোক্রনোলজি। মনে থাকবে? তাহলে ড্যান্ড্রোক্রনোলজি মানে উদ্ভিদের যে বয়স গণনার পড়াশুনো। তাহলে স্টাডি অফ ক্যালকুলেটিং এজ অফ প্লান্ট। তাহলে ড্যান্ড্রোক্রনোলজি মানে কি? ড্যান্ড্রোক্রনোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ ক্যালকুলেটিং এজ অফ প্লান্টস। উদ্ভিদের বয়স পরিমাপ করার জন্য যে পড়াশুনো সেটাকে বলা হয় ড্যান্ড্রোক্রনোলজি। আর উদ্ভিদের বয়স কিভাবে আমরা মাপি, কি দেখে মাপি? অ্যানুয়াল রিংস দেখে আমরা মাপি। এজ অফ প্লান্ট ইকুয়াল টু নাম্বার অফ রিংস। যতগুলো রিংস তত বছর সেই গাছটির বয়স। ওকে, গেল এটা। মানে ডালপালা যতগুলো? ডালপালা নয় রে ভাই। তোমাদের যদি এখন তুমি এক কাজ করবে, কালকে দিনের বেলায় কোনো না কোনো বাড়ির আশেপাশে দেখবে কোথাও গাছ কেটে ফেলা থাকবে। ওই সেই গাছের যে লগটা পড়ে থাকবে ওইটা দেখবে যে এখানে কাটা আছে, ওখানে দেখবে যে কতগুলো রিংস দেখতে পাচ্ছ তুমি। ঠিক আছে? রিংস? হ্যাঁ। এবং আচ্ছা আচ্ছা আচ্ছা। ড্যান্ড্রোক্রনোলজিতে তুমি যদি দেখো, একটু ইউটিউব সার্চ করে তুমি বুঝতে পারবে, মানে আজ থেকে 1000 বছর আগেকার গাছের গুড়ি দেখে বলে দেওয়া যাচ্ছে যে কোন বছরের বৃষ্টিপাত কেমন ছিল। ভেবে দেখেছো একবার? কোন বছরে বৃষ্টিপাত কেমন ছিল সেটাও এই অ্যানুয়াল রিংস দেখে বোঝা যায়। যে অ্যানুয়াল রিংসটা একটু মোটা বেশি, পুরু বেশি, সেটা দেখে বোঝা যায় যে ওই বছরে খুব ভালো বৃষ্টি হয়েছিল। সো এটা একটা দারুণ মানে সায়েন্সের দিক থেকে এটা বিরাট একটা ব্যাপার। মানে যে কয় বছর বয়স হবে সে কটা রিং হবে, তাই তো? হ্যাঁ, নাম্বার অফ আচ্ছা। রিংস ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার্স অফ দ্য এজ অফ দ্য প্লান্ট। ওকে, আচ্ছা গেল। এই পর্যন্ত আলোচনা আমাদের শেষ হলো। এবার তোমরা আমাকে বলতে পারবে যে আমরা এই যে গত দিনের ক্লাস এবং আজকের ক্লাস জুড়ে আমরা কাদেরকে নিয়ে আলোচনা করছিলাম? বলতে পারো? আমরা অটোট্রফ নিয়ে আলোচনা করছিলাম। দেখো তো তোমাদের খাতার মধ্যে যা এই যে পড়লে এতক্ষণ ধরে, কালকে গত দিনের এবং আজকে, দেখো তো অটোট্রফ নিয়ে আলোচনা হচ্ছিল কিনা? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে অটোট্রফের আলোচনা আপাতত এই পর্যন্ত স্থগিত করলাম। কেন? কারণ অটোট্রফ হচ্ছে বোটানির একটা টপিক। তাহলে এখানে অনেক কিছু পড়ার আছে, সেটা আমরা তো বোটানিতে গিয়ে ইত্যাদি পড়বই। তাহলে এখন আমরা চলে আসছি আমাদের নেক্সট যে মেথড অফ নিউট্রিশন ছিল, দ্যাট ইজ হেটারোট্রফ। তাহলে খাতার মধ্যে এবার হেডিং লাগাও, হেটারোট্রফ। এখন হেটারোট্রফ নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? HETROTROPH, হেটারোট্রফ নিয়ে আমাদের আলোচনা হবে এখন। তাহলে হেটারোট্রফ হচ্ছে যারা ডু নট পারফর্ম ফটোসিনথেসিস, যারা ফটোসিনথেসিস পারফর্ম করে না। 2 নম্বর পয়েন্ট কি বলেছিলাম? এর মধ্যে কারা কারা পড়বে? অল অ্যানিমাল কিংডম, সমস্ত প্রাণী জগৎ এটার মধ্যে পড়বে, হেটারোট্রফের মধ্যে। এবার যখন অ্যানিমাল কিংডম নিয়ে কথা হলো, তাহলে এখন আমরা অ্যানিমাল কিংডমকে একটু ক্লাসিফাই করার চেষ্টা করব। চলো অ্যানিমাল কিংডমকে আমরা ক্লাসিফাই করব। যখন আমরা অ্যানিমাল কিংডমকে ক্লাসিফাই করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে 3টি গ্রুপ দেখতে পাচ্ছি। আবার বলি, অ্যানিমাল কিংডমকে যখন আমরা ক্লাসিফাই করছি তখন আমরা 3টি গ্রুপ দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি স্যাপ্রোফিজিক, একটা দেখতে পাচ্ছি প্যারাসাইটিক, আর একটা দেখতে পাচ্ছি হলোজোইক। ওকে, দেখো প্রথমটাকে কি দেখতে পাচ্ছি আমরা? দ্যাট ইজ স্যাপ্রোফিজিক মানে কি? স্যাপ্রোফিজিক মানে হচ্ছে মৃতজীবী।
মৃতজীবী, অর্থাৎ এরা কি করবে, বেঁচে থাকার জন্য মৃত জিনিসের উপরে ডিপেন্ড করবে, অর্থাৎ ডিপেন্ডস অন নন লিভিং থিংস, যত পচা খচা জিনিস আছে সেটার উপরে ডিপেন্ড করে থাকে এই স্যাপ্রোফিজিকেরা। ঠিক আছে, তাহলে এই স্যাপ্রোফিজিকেরা কারা হতে পারে, এক্সাম্পল বলো। সমস্ত মরা জিনিসের উপরে, মরা কাঠ, মরা মানুষ, সরি মরা মানুষ বলছি, মরা প্রাণী, হ্যাঁ, বাড়ির বাসি রুটি, বাড়ির বাসি খাবার, সেটার মধ্যে কোনগুলো আমরা দেখতে পাই, কোন কোন জীব দেখতে পাই বলতে পারো? ছত্রাক হতে পারে। হ্যাঁ, একদমই তাই। ফাঙ্গাই দেখতে পাই। হ্যাঁ, তারপরে আমাদের খুব খুব চেনা একটা প্রাণী আছে যাদের জন্য বাবা মায়েরা অতিষ্ঠ হয়ে পড়ে, আমাদের কিছু আসে যায় না, কিন্তু বাবা মায়েরা খুব অতিষ্ঠ হয়ে পড়ে, কোনো জিনিস বানিয়ে শান্তি হয় না তাদের, বলতে পারো জিনিসটা কি? কাঠমিস্ত্রির সঙ্গে যোগাযোগ আছে, জিনিসটা কি? টার্মাইটস ভাই, ঘুন পোকা। ঘুন হ্যাঁ, পোকা। টার্মাইটস। মানে জানো, আমি একটা বুক শেলফ বানিয়েছিলাম, হ্যাঁ, একজন কাঠমিস্ত্রিকে দিয়ে। তা সে বলেছিল কি যে তোমাকে যে কাঠ দিলাম এর জীবনে কোনোদিন ঘুণে ধরবে না, কিন্তু সেই জিনিসটাতে এখন জিনিসপত্র রাখা যায় না, আমি তো ভাবছি এখন ফেলে দিব। যদিও নষ্ট হয়নি, স্ট্রাকচারটা খুব মজবুত, কিন্তু ঘুণে এমন অবস্থা করেছে পুরো ভেতরে ধুলো ধুলো হয়ে গেছে। যাই হোক, তাহলে ফাঙ্গাই আছে, টার্মাইটস আছে, তাই না? এইগুলো হচ্ছে এই স্যাপ্রোফিজিকের উদাহরণ, অর্থাৎ মৃতজীবী, যারা মৃত জিনিসের উপরে ডিপেন্ডস অন নন লিভিং থিংস এর উপরে এরা ডিপেন্ড করে থাকে। আচ্ছা, 2 নম্বর অ্যানিমাল কিংডমের মধ্যে কি পাবো? প্যারাসাইটিক পাবো। প্যারাসাইটিকের মধ্যেই একটা কথা রয়েছে, প্যারা মানে পর, তাহলে প্যারাসাইটিক মানে হচ্ছে পরজীবী, যারা নিজেদের বেঁচে থাকার জন্য অন্যের ওপরে ডিপেন্ড করে থাকে, অন্যের ওপরে, সেটা কিন্তু মৃত জিনিস নয়। তাহলে লিখে রাখো, ডিপেন্ডস অন লিভিং থিংস। কারা বলতে পারো কি জিনিসটা হবে? যেমন এদের এক্সাম্পলে যদি বলি তাহলে বলবো যে ব্যাকটেরিয়া আমাদের শরীরে আসে, আমাদের জীবিত শরীরে ব্যাকটেরিয়া আছে, আমাদের জীবিত শরীরে ভাইরাস আসে, আমাদের জীবিত শরীরে প্রোটোজোয়া আসে, যারা আমাদেরকে রোগ বিসুখ দেয়, যারা মানে তারপর কি আছে, যারা আমাদের রক্ত খায়, কারা? লিচ, মানে জোক, ঠিক আছে না, LEECH, লিচ। হ্যাঁ, তারপরে কি আছে? তারপরে আছে কি লাউজ মানে মানে মাথায় হয় না, উকুন যেটাকে আমরা বলি, মসকুইটোজ, মসকুইটোজ মশা। তো এগুলো সব হচ্ছে প্যারাসাইটিক, মানে এরা পরজীবী। ঠিক আছে, তারপরে ফিতাকৃমি, এরা হতে পারে ফিতাকৃমি। ওকে, সো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে প্যারাসাইটিক, অর্থাৎ পরজীবী, এরা অন্যের উপরে, অন্য লিভিং থিংস এর উপরে ডিপেন্ড করে থাকে, আমাদের শরীরে বাসা বেঁধে আমাদের জিনিসগুলোও খাবে আর কি, ওইভাবে বেঁচে থাকবে। গেল এটা। তাহলে মানুষ কিসের মধ্যে পড়বে না, মানুষ পড়বে হচ্ছে নেক্সট যে গোষ্ঠী, সেটার উপরে, দ্যাট ইজ হলোজোয়িক। সেটা কি? হলোজোয়িকের মধ্যে পড়বে, HOLOGOIC, হলোজোয়িক মানে হচ্ছে সর্বভোজী, যারা সব কিছু খায়। এই হলোজোয়িকদের না 3টি গ্রুপ আছে। হলোজোয়িকদের সর্বভোজী আমি এখানে বললাম বটে, অর্থাৎ অ্যাকচুয়ালি হলোজোয়িক মানে সর্বভোজী বলাটা ঠিক হলো না, কারণ সর্বভোজী হলোজোয়িক বলা যায় না। হলোজোয়িকের সংজ্ঞাটা কি? যারা নিউট্রিশনটাকে কমপ্লিট করবে থ্রু কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ হলোজোয়িক আমরা তাদের বলবো যারা গো থ্রু কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, যারা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে, হ্যাঁ, তাদের নিউট্রিশনটাকে পারফর্ম করবে, সেটাকে বলা হয় হলোজোয়িক। হলোজোয়িকের মধ্যে 3টি জিনিস আছে, হলোজোয়িকের 3টি ক্যাটাগরি আছে, সেই 3টি ক্যাটাগরি লিখে রাখো। একটা আছে
হার্বিভোরাস মানে কি? দেখো ভর কথার অর্থ, ভর একটা রুট ওয়ার্ড, হ্যাঁ, VOR ভর। এই ভর হচ্ছে একটা রুট ওয়ার্ড, ভর মানে হচ্ছে টু ইট। ভর মানে কি? ভর মানে হচ্ছে টু ইট, ঠিক আছে? যেমন আগের দিন একটা রুট ওয়ার্ড পেয়েছিলে যেটার মানে হচ্ছে ইট, সেই রুট ওয়ার্ডটা কি ছিল বলো তো? ট্রফ। ট্রপ। ট্রফ মানেও টু ইট, ওকে। আর তেমনি আজকে পেলে ভর, VOR ভর। ভর কথাটি হচ্ছে টু ইট। হার্বিভোরাস, হার্ব মানে কি? হার্ব মানে হচ্ছে শাকসবজি, সবুজ উদ্ভিদ। তাহলে হার্বিভোরাস মানে কি? গরু, ছাগল, মহিষ, তাই না, ভেড়া, এরা সবাই হচ্ছে হার্বিভোরাস। কেন? কারণ এরা কিসের উপরে ডিপেন্ড করে? সবুজ উদ্ভিদের উপরে ডিপেন্ড করে। হার্বোভোরাস মানে এটাকে কি বলবো তাহলে? বাংলাতে কি বলে হার্বিভোরাসকে? তৃণভোজী। তৃণভোজী, ইয়েস, ভেরি গুড। তৃণভোজী, তৃণভোজী, ওকে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস, দেখো কার্ন একটা কর্ন, CARN, কর্ন, CRN কর্ন, এটা একটা রুট ওয়ার্ড। কর্ন মানে হচ্ছে ফ্লেশ, মাংস। কর্ন মানে হচ্ছে ফ্লেশ, মাংস। তাহলে কার্নিভোরাস মানে কি? যারা মাংস খায়। তাহলে এটাকে বলবো মাংসাশী, তাই তো? বাংলায় বলবো মাংসাশী, তাই না? মাংসাশী, যারা মাংস খায়। আর যারা সবুজ উদ্ভিদও খায় আবার মাংসও খায়, তাদের বলা হয় অমনিভোরাস। কি বলা হয়? অমনিভোরাস, অমনিভোরাস। আচ্ছা, অমনি একটা রুট ওয়ার্ড, OMNI, অমনি। অমনি একটা রুট ওয়ার্ড, অমনি মানে অল, মনে রাখবে, অমনি মানে অল, ঠিক আছে? অমনিপোটেন্স বলে, অমনিভোরাস, ঠিক আছে না? তো অমনি মানে অল, তাহলে অমনিভোরাস মানে অল, তারা সব খায়, তার মানে সর্বভুক। এটা মানে হচ্ছে সর্বভোজী বা সর্বভুক, না কি বাংলাতে বলে যেন ওটা কি, এটা সর্বভুক বা সর্বভোজী, যা সবকিছু খায়। যেমন মানে মানুষ, তাই তো স্যার? ইয়েস ইয়েস, তাহলে অমনিভোরাস হচ্ছে মানুষ। তাহলে হলোজোয়িকদের সংজ্ঞাটা কি? হলোজোয়িকদের সংজ্ঞাটা হচ্ছে যারা তাদের খাবারটাকে, মানে খাবারটাকে বলা ঠিক নয়, যারা তাদের নিউট্রিশন পদ্ধতিটাকে কমপ্লিট করার জন্য বা নিউট্রিশন প্রসেসটাকে কমপ্লিট করার জন্য যারা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেমের সিস্টেমের মধ্য দিয়ে যায়, তাদেরই আমরা হলোজোয়িক বলবো। তাহলে এই হলোজোয়িকের মধ্যেই যে সমস্ত প্রাণী এসে পড়বে, তাদেরই কেউ কেউ হার্বিভোরাস হবে, তাদেরই কেউ কেউ কার্নিভোরাস হবে, তাদেরই কেউ কেউ অমনিভোরাস হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের হলোজোয়িকের মধ্যে কি পড়বে? ম্যান পড়বে, লায়ন পড়বে, কাউ পড়বে, তাই না? ম্যান, লায়ন, কাউ, গোট। আমি এক একটা গোত্র থেকে এক একজনকে নিয়ে নিলাম। বার্ডস পড়বে না, পাখি, বার্ডস এটা পড়বে। তো এগুলো হলোজোয়িকের মধ্যে পড়বে, ওকে, এটার মধ্যে পড়বে। চলো, এবার আমরা দেখো ধীরে 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 কিন্তু সেই নিউট্রিয়েন্টসের দিকে যাব। আমরা আর কিছুক্ষণের মধ্যেই নিউট্রিয়েন্টস নিয়ে আলোচনা শুরু করব। বাট বিফোর দ্যাট আমি আরো কয়েকটা কথা বলি যেগুলো পরীক্ষায় আসে। দেখো ভাই, সিলেবাসের তো কোনো শেষ নেই। আর আমরা এখানে কেউ বায়োলজিতে মানে মাস্টার্স করতে বসিনি। আমাদের টার্গেট ওটাই, যে কোয়েশ্চেনগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞেস করছে, যে টপিকগুলো থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন হচ্ছে, সেই জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে আমাদের লক্ষ্য, ঠিক? তো আমরা সেভাবেই পড়ব, ঠিক আছে? চলো, বাকি এটুকুন আস্থা রাখো, যা কিছু এখানে পড়ানো হবে তার বাইরে কোয়েশ্চেন হবে না, এটুকুন তোমরা কনফার্ম থাকো, ওকে? চলো, কিছু কিছু পয়েন্ট লেখো এবার। যেমন পয়েন্টের মধ্যে যদি আমি বলি যে ম্যালেরিয়া রোগ আমাদের শরীরে হয় কিসের প্রভাবে, বলতে পারো? ম্যালেরিয়া রোগ প্লাজমোডিয়াম। হ্যাঁ, ম্যালেরিয়া রোগ হয় প্লাজমোডিয়ামের কারণে। বাট প্লাজমোডিয়ামটা কি অ্যাকচুয়ালি? ওটা হচ্ছে একটা প্রোটোজোয়া, ঠিক না? তো মনে রাখবা যে প্রোটোজোয়া, যে প্রোটোজোয়াটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম, এই প্লাজমোডিয়ামের কারণে ম্যালেরিয়া রোগ হয়, ম্যালেরিয়া রোগ হয়, ঠিক আছে?
তাহলে প্লাজমোডিয়াম এটা কি একটা, প্লাজমোডিয়াম হচ্ছে একটা প্রোটোজোয়া। তাহলে ম্যালেরিয়া কি ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া কি ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ। সেই প্রোটোজোয়াটার নাম কি, সেই প্রোটোজোয়াটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এই যে প্লাজমোডিয়াম বলছি আমরা, এই প্লাজমোডিয়াম প্রোটোজোয়াটি আবিষ্কার করেছিলেন কে? এই প্লাজমোডিয়াম প্রোটোজোয়াটি ডিসকভার্ড বাই, হ্যাঁ বলো, রেডকাস ডিসকভার্ড বাই স্যার এ লেভেরেন। না স্যার না রোনাল্ডো না, বলছি শোনো, এই প্রোটোজোয়া আবিষ্কার, সরি, এই প্লাজমোডিয়াম আবিষ্কার করেছিলেন স্যার এ ল্যাবেরন। ল্যাবেরন, স্যার এ ল্যাবেরন। ল্যাবেরন এই প্লাজমোডিয়াম আবিষ্কার করেছিলেন, কিন্তু এই প্লাজমোডিয়ামটাকে প্লাজমোডিয়াম নামকরণ কে করেছিলেন? এই প্লাজমোডিয়ামকে প্লাজমোডিয়াম নামকরণ করেছিলেন স্যার রোনাল্ড রস। এটার জন্যই আমি লেখালাম, লিখে রাখো যে দ্য নেম প্লাজমোডিয়াম, the name plasmodium was given by Sir Ronald Ross, স্যার রোনাল্ড রস। তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে ভুল করার কোনো জায়গা নেই যে প্লাজমোডিয়াম আবিষ্কার কিন্তু রোনাল্ড রস করেননি, প্লাজমোডিয়াম আবিষ্কার করেছিলেন স্যার এ লেবেরন, বাট সেটাকে নামকরণ করেছিলেন হচ্ছে কে, প্লাজমোডিয়াম নামকরণ করেছিলেন স্যার রোনাল্ড রস। ওকে, আর এই ম্যালেরিয়ার রোগটাকে অর্থাৎ এই প্লাজমোডিয়ামকে ধ্বংস করার জন্য আমরা কি ইউজ করি বলতো? কুইনাইন ইউজ করি, কুইনাইন ইউজ করি। আর এই কুইনাইন আমরা কোত্থেকে পাই? কুইনাইন আমরা পাই হচ্ছে বার্ক অফ সিঙ্কোনা, বার্ক অফ সিঙ্কোনা, সিঙ্কোনা গাছের সাল থেকে আমরা কুইনাইন আবিষ্কার করি। আর এটা কি করতে ইউজ হয়? ইট ইজ ইউজড টু ট্রিট ম্যালেরিয়া। এটা ম্যালেরিয়া রোগের ট্রিটমেন্টে আমরা ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, যদি আমরা ভাইরাসের কথা বলি, তো ভাইরাস ওয়াজ ডিসকভার্ড বাই, ভাইরাস কে আবিষ্কার করেছিলেন বলো তো? ভাইরাস ওয়াজ ডিসকভার্ড বাই স্যার ইভানোভস্কি, স্যার ইভানোভস্কি। ভাইরাস আবিষ্কার করেছিলেন কে? ভাইরাস আবিষ্কার করেছিলেন স্যার ইভানোভস্কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে যে স্টাডি অফ ভাইরাসকে আমরা কি বলি? স্টাডি অফ ভাইরাস, ভাইরাস সম্পর্কের পড়াশোনাকে আমরা কি বলি? এটাকে বলা হয় ভাইরোলজি। কি বলা হয়? ভাইরোলজি। ওকে, তাহলে ভাইরাস আবিষ্কার করেছিলেন স্যার ইভানোভস্কি, আর স্টাডি অফ ভাইরাস ইজ ভাইরোলজি। ওকে, ভাইরোলজি। এটা গেল। চলো, এই পর্যন্ত আমাদের একটা আলোচনা হলো। দেখো, অ্যানিমাল কিংডম যখন আমরা পড়বো তখন অঙ্গুরিমাল প্রাণী, সন্ধিপদী প্রাণী, এগুলো সব আমাদের একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, সেটা সেখানে গিয়ে পড়বো। বাট আমাদের এটা মূল চ্যাপ্টারটা হচ্ছে নিউট্রিয়েন্টস। আমরা একটা ওভারভিউ দেখলাম যে অটোট্রফ সম্পর্কে কিছুটা আলোচনা হলো, আর হেটারোট্রফ সম্পর্কে কিছু আলোচনা হলো। এখন আমরা প্রবেশ করছি আমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আমরা শুরু করেছিলাম, দ্যাট ইজ নিউট্রিশন। সেই নিউট্রিশন নিয়ে আলোচনা শুরু করবো এবার। ওকে, চলো নিউট্রিশন নিয়ে আলোচনা শুরু করব। তাহলে আমি একটুখানি এটা মুছে দিই। চলো এটা মুছে দিব। চলো এবার খাতার মধ্যে হেডিং লাগাও, খাতার মধ্যে হেডিং লাগাও নিউট্রিয়েন্টস। এবার আমরা নিউট্রিয়েন্টস সম্পর্কে আলোচনা করব। নিউট্রিয়েন্টস, হ্যাঁ, NUTRIENTS, নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস কি? নিউট্রিয়েন্টস কি, কাকে বলে নিউট্রিয়েন্টস? সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা লেখো যে the nutrients are the substances, nutrients are the substances
that provide our body energy and growth and development. তাহলে নিউট্রিয়েন্টস কি বোঝা গেল? নিউট্রিয়েন্টস আর দ্য সাবস্ট্যান্সেস দ্যাট প্রোভাইড আওয়ার বডি এনার্জি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে নিউট্রিয়েন্টস হচ্ছে সেই সমস্ত বস্তু যা আমাদের দেহকে প্রোভাইড করে শক্তি, বৃদ্ধি এবং ডেভেলপমেন্টকে কি বলা যেতে পারে? ডেভেলপমেন্ট, উন্নয়ন। ওকে, যাই হোক, উন্নয়ন। তাহলে এগুলো আমাদের বডিকে যে প্রোভাইড করে সেই সমস্ত বিকাশ স্যার। বিকাশ, ইয়েস, বিকাশ, মানে শক্তি, বৃদ্ধি ও বিকাশ, এই তিনটি জিনিস আমাদের শরীরকে যা প্রোভাইড করে তাকেই আমরা নিউট্রিয়েন্টস বলি। ওকে, নাও নিউট্রিয়েন্টসকে এবার আমাদের ক্লাসিফাই করার সময় এসছে। চলো এবার তোমরা এক কাজ করো, খাতার মধ্যে হেডিং লাগাও ক্লাসিফিকেশন অফ নিউট্রিয়েন্টস। ক্লাসিফিকেশন অফ নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টসকে ক্লাসিফাই করব। খুব ভালো কথা, ক্লাসিফিকেশন হবে নিউট্রিয়েন্টসের। আচ্ছা, নিউট্রিয়েন্টসের ক্লাসিফিকেশনের জন্য আমাদের দুটো দিক থেকে ভাবতে হবে। কি করতে হবে? আমাদের দুটো দিক থেকে ভাবতে হবে। একটা ক্লাসিফিকেশন হবে তাদের ওয়ার্ক আর ইউজের উপরে ডিপেন্ড করে, আরেকটা ক্লাসিফিকেশন হবে তাদের কেমিক্যাল কম্পোজিশন হিসাবে। তাহলে নিউট্রিয়েন্টসের ক্লাসিফিকেশন দুটো আঙ্গিক থেকে আমরা করব। একটা আঙ্গিককে আমরা কি বলবো? যে বেসড অন দেয়ার ওয়ার্ক অ্যান্ড ইউজেস, একটা তাদের কাজ এবং ব্যবহারের উপরে ডিপেন্ড করে একটা ক্লাসিফিকেশন হবে, আর একটা ক্লাসিফিকেশন হবে বেসড অন দেয়ার কেমিক্যাল কম্পোজিশন। আচ্ছা, লিখতে সময় আমার কিন্তু বানান ভুল হয়ে যেতেও পারে, কিন্তু নিজেরা নিজেদের মতো করে ঠিক করে লিখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বেসড অন, তাহলে নিউট্রিয়েন্টসকে আমরা ক্লাসিফাই করতে চলেছি। তাহলে নিউট্রিয়েন্টসকে ক্লাসিফাই করতে গেলে আমাদের দুটো আঙ্গিক থেকে ক্লাসিফাই করতে হবে। একটা তো তাদের ওয়ার্ক আর ইউজের উপরে ডিপেন্ড করে, আর একটা তাদের কেমিক্যাল কম্পোজিশনের উপরে ডিপেন্ড করে। এখান থেকে একটা গল্প বলি, ঠিক না? লিখে গল্প বলবো? আচ্ছা চলো লিখে গল্প বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা যখন এই ওয়ার্ক আর ইউজের উপরে ডিপেন্ড করে একটা নিউট্রিয়েন্টসকে ক্লাসিফাই করব, তখন এটাকে আমরা চারটে ভাগে ভাগ করে আলোচনা করব। যেমন 1 2 3 4, এই গেল 4টে। একটাকে বলবো এনার্জি প্রোভাইডার, আরেকটাকে আমরা বলবো বডি বিল্ডিং এলিমেন্টস বা বডি বিল্ডার, আর একটাকে বলবো আমরা মেটাবলিক রেগুলেটর, আর একটাকে আমরা বলবো হচ্ছে জেনেটিক ক্যারিয়ার। ওকে, এটা গেল। তাহলে কাজের উপরে আর ব্যবহারের উপরে, কাজ এবং ব্যবহারের উপরে ভিত্তি করে আমরা নিউট্রিয়েন্টসকে কটা ভাগে ভাগ করছি? 4টে ভাগে। একটা হচ্ছে এনার্জি প্রোভাইডার, আর একটা হচ্ছে বডি বিল্ডার, হ্যাঁ, আর একটাকে আমরা বলছি মেটাবলিক রেগুলেটর, আর একটা হচ্ছে জেনেটিক ক্যারিয়ার। আর কেমিক্যাল কম্পোজিশন হিসাবে যদি আমরা নিউট্রিয়েন্টসকে ভাগ করি, তাহলে আমরা দুটো ভাগে ভাগ করব। দুটো ভাগে কি কি? একটাকে বলবো ম্যাক্রো নিউট্রিয়েন্টস, আর একটাকে বলবো মাইক্রো নিউট্রিয়েন্টস।
ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। আচ্ছা, এই জায়গা থেকে আমি এবার গল্পটা বলবো, প্রত্যেকের গল্পটা শুনতে হবে, ঠিক আছে? প্রত্যেকের গল্পটা শুনতে হবে। তাহলে চলো গল্পটা বলি। ঠান্ডা মাথায় শোনো, নিউট্রিয়েন্টস এখনই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সবার আগে আমি এই যে কেমিক্যাল কম্পোজিশন হিসেবে যে নিউট্রিয়েন্টসকে ভাগ করলাম, কি কি ভাগে? দুটো ভাগে, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। আচ্ছা, ম্যাক্রো কথার অর্থ কি বলো দেখি? বড়। বড়, ভেরি গুড। ম্যাক্রো কথার অর্থ হচ্ছে বড়, আর মাইক্রো কথার অর্থ হচ্ছে ছোট। তো মনে রাখবে, ম্যাক্রো নিউট্রিয়েন্টস, যে নিউট্রিয়েন্টসগুলো আমাদের শরীরে খুব বেশি বেশি পরিমাণে প্রয়োজন, সেগুলোই হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস। আর এই ম্যাক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে তিনটি জিনিস পড়ে। এই ম্যাক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে তিনটে জিনিস পড়ে। কি কি? সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, ওকে, আর কি পড়ে? প্রোটিন, আর একটা হচ্ছে ফ্যাট। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট আমরা যে দৈনিক 2-3 বেলা করে খাই, আমরা এইগুলোই খাই না? তাহলে ম্যাক্রো নিউট্রিয়েন্টস কারা? যাদেরকে আমাদের প্রচুর পরিমাণে শরীরে দরকার, তাদের বলা হয় ম্যাক্রো নিউট্রিয়েন্টস, ওকে। আর মাইক্রো মানে ছোট, অল্প, কম। তাহলে মাইক্রো নিউট্রিয়েন্টস মানে যে নিউট্রিয়েন্টসগুলো আমাদের শরীরে খুব কম পরিমাণে দরকার, তাহলে তারা কারা? মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে তিনটে জিনিস পড়বে। একটা হচ্ছে মিনারেলস, বিভিন্ন খনিজ, ভাইটামিনস, আর এর মধ্যে একটা জিনিস পড়বে, দ্যাট ইজ ওয়াটার, ওকে। তাহলে আসো, আলোচনায় আসো এবার। তাহলে কি বললাম আমি? যে নিউট্রিয়েন্টসকে যখন আমি তাদের কেমিক্যাল কম্পোজিশনের উপরে বেস করে ভাগ করছি, তখন আমি দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস, মানে যা আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজন হয়, সেগুলো কি কি? তিনটে জিনিস, কার্বোহাইড্রেট, প্রোটিন, আর হলো ফ্যাট। আর মাইক্রো নিউট্রিয়েন্টস, যা আমাদের শরীরে খুব অল্প পরিমাণে দরকার হয়, দ্যাট ইজ মিনারেলস, ভিটামিনস অ্যান্ড ওয়াটার, ওকে। ওকে, নাও এখানে একটা কথা আমি বলে রাখি, পরে এটা ডিটেলসে তো আমরা পড়বো, প্রত্যেককে ধরে ধরে আমরা পড়বো, চাপ নিও না, আগে গল্প শোনো। ওয়াটারকে আমরা নিউট্রিয়েন্টসের মধ্যে রেখেছি, কিন্তু তোমরা জানো জল আমাদের শরীরে ধৌত কর্ম ছাড়া আর কিছুই করে না। এটা কি জানো? জল আমাদের শরীরে একমাত্র ওয়াশিং ছাড়া আর কিচ্ছু হয় না। জলের কাজই হচ্ছে শরীরটাকে ধোয়া, পরিষ্কার করা, এই হচ্ছে জলের কাজ। যার কারণে দেখবে যেদিন তোমার জল কম খাওয়া হয়, সেদিন দেখবে তোমার প্রস্রাবটা হলুদ হয়ে গেছে। তার মানে তোমার শরীরের ধোয়ার কাজটা হচ্ছে না। যখন জলটা শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকবে, তখন কোষের বিভিন্ন জায়গা থেকে যে দেখো, আমাদের কোষের মধ্যে অনবরত একটা পারফরমেন্স হচ্ছে, সেই পারফরমেন্সটাকে আমরা বলি সেলুলার রেসপিরেশন, কোষীয় শ্বসন, যেটা 24 ঘন্টা চলছে, সেই সেলুলার রেসপিরেশন, ঠিক আছে? সবাত শ্বসন কখনো, অবাত শ্বসন কখনো। তাহলে এই দুই ধরনের শ্বসন আমাদের শরীরে চলতে থাকে, অল টাইম চলতে থাকে। অল টাইম আমাদের শরীরে এনার্জি প্রোভাইড হচ্ছে, এনার্জি ফরমেশন হচ্ছে। আর যখনই কোথাও কোনো এনার্জি ফরমেশন হবে, তখনই তার কিছু বাই প্রোডাক্ট তৈরি হবে, মানে রেচন পদার্থ তৈরি হবে। আর সেই জিনিসগুলোকে ধোয়ার কাজ করে হচ্ছে জল, ওকে। এই জন্য কিন্তু তাহলে প্রশ্ন হলো এটাই, যে জলকে তাহলে কেন নিউট্রিয়েন্টসের মধ্যে রাখলে দাদা? মনে রাখবে, জলকে নিউট্রিয়েন্টসের মধ্যে রেখেছি একটাই কারণে। এটা তোমাদের গত বছরে কোন একটা পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছিল, যে জলকে কেন নিউট্রিয়েন্টসের মধ্যে রাখা হয়, কেন? একটাই কারণ মনে রাখবে, জল থেকে আমরা একটা মিনারেলস সংগ্রহ করি, যে মিনারেলসটার নাম হচ্ছে ফ্লোরিন। কি নাম ভাই? ফ্লোরিন। জলের থেকে, বিশুদ্ধ জল থেকে আমরা ফ্লোরিনটা সংগ্রহ করি,
আর সেই ফ্লোরিনের জন্যই জলটাকে আমরা নিউট্রিয়েন্টসের মধ্যে রেখেছি। যদি কোনো জলে যদি ফ্লোরিন না থাকে তাহলে তাকে নিউট্রিয়েন্টস আর বলতে পারবো না। ফ্লোরিনস আমাদের শরীরে কি কাজ করে? ফ্লোরিন আমাদের শরীরে হচ্ছে আমাদের যে দাঁতের যে সাদা অংশ, সেই সাদা অংশটাকে সাদা থাকতে সাহায্য করে। এই কারণে ইউ ক্যান ফাইন্ড, তোমরা এটা লক্ষ্য করবে, এই কারণে যখন দেখবে যে কি বলছিলাম গো, স্যার এনামেলটা আর কি সাদা থাকে ওটা হ্যাঁ বলছেন। জলটাকে সাদা রাখে, এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই কারণে দেখবে যে কিছু কিছু মানুষ আছে যারা দৈনিক ব্রাশ তো করছে, যারা দৈনিক ব্রাশ করে সবকিছু করে, তা সত্ত্বেও তাদের দাঁত হলুদ হয়। এরকম আমরা দেখি না আশেপাশে দেখি। তার কারণ কি? ওই যে লোকটার দাঁত হলুদ হচ্ছে তার মানে বুঝতে হবে সে যে জলটা পান করছে সেই জলটাতে নিশ্চিত রূপে ফ্লোরিনের অভাব রয়েছে। ওকে, আচ্ছা যাক, এগুলো ডিটেলস আলোচনা করব পরে। এবার আসো, তাহলে আমরা নিউট্রিয়েন্টসের ক্লাসিফিকেশন দুটো বুঝে ফেলেছি। এবার শুনে রাখো যে আমাদের শরীরে দাদা যে ডাইজেস্টিভ সিস্টেম হয়, সেই ডাইজেস্টিভ সিস্টেমে কারা কারা ডাইজেস্ট হয়? মনে রাখবে, মানব শরীরে মাইক্রো নিউট্রিয়েন্টসের ডাইজেশন হয়, সরি ম্যাক্রো নিউট্রিয়েন্টসের ডাইজেশন হয়, মাইক্রো নিউট্রিয়েন্টসের কোনো ডাইজেশন হয় না। তাহলে আমাদের শরীরে জলের হজম হবে না, আমাদের শরীরে ভিটামিনের হজম হবে না, আমাদের শরীরে মিনারেলসের হজম হবে না। তাহলে মানব শরীরে মিনারেলস, ভিটামিনস, ওয়াটার এরা কখনোই ডাইজেশনে অংশগ্রহণ করে না, এদের ডাইজেশন হয় না, পরিষ্কার কথা। তাহলে ডাইজেশন কাদের হবে না? ডাইজেশন হবে ম্যাক্রো নিউট্রিয়েন্টসদের, অর্থাৎ কার্বোহাইড্রেটের ডাইজেশন হবে, প্রোটিনের ডাইজেশন হবে, ফ্যাটের ডাইজেশন হবে। বোঝা গেল? তাহলে পরবর্তী ক্লাসে বা পরবর্তী চ্যাপ্টার, ক্লাস তো নয়, পরবর্তী চ্যাপ্টারে যখন আমরা ডাইজেশন পড়ব, সেই ডাইজেশনে কে কে অংশগ্রহণ করবে, কাদের কাদের ডাইজেশন হবে? ম্যাক্রো নিউট্রিয়েন্টসের ডাইজেশন হবে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এদের ডাইজেশন হবে। কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো আছে, মিনারেলস, ভিটামিনস, ওয়াটার, এদের ডাইজেশন হবে না। ওকে, এবার তাহলে চলে আসো। আচ্ছা, এই যতটুকুন যা গল্প বললাম ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ দা ঠিক আছে। আচ্ছা, এবার আসো, যখন আমরা নিউট্রিয়েন্টসকে ক্লাসিফাই করছি তাদের ওয়ার্ক আর ইউজের উপরে চারটে ভাগে ভাগ করছি। একটা বলছি এনার্জি প্রোভাইডার, আর একটা বলছি বডি বিল্ডার, আর একটা বলছি মেটাবলিক রেগুলেটর, আর একটা বলছি জেনেটিক ক্যারিয়ার। এগুলো কি দেখো, শুনে রাখো। যখন আমরা এনার্জি প্রোভাইডারের কথা বলছি তো মনে রাখবে আমাদের শরীরে দুইখানা ম্যাক্রো নিউট্রিয়েন্টস আছে যারা এনার্জি প্রোভাইড করে, অর্থাৎ যে খাবার খেলে আমরা এনার্জি পাই সেটা হচ্ছে এনার্জি প্রোভাইডার। যে খাবার খেলে আমাদের শরীরের বডি গ্রোথ হয় সেগুলোকে বলে বডি বিল্ডার বা বডি বিল্ডিং এলিমেন্টস বা বডি গ্রোথ এলিমেন্ট আমরা বলি। মেটাবলিক রেগুলেটর মানে যে খাবার খেলে আমাদের শরীরের মেটাবলিজম কারেক্ট থাকে, আমাদের মেটাবলিজম সিস্টেমে থাকে, সেই খাবারগুলোকে আমরা বলি, সেই সমস্ত নিউট্রিয়েন্টসকে আমরা বলি মেটাবলিক রেগুলেটর। আর যে সমস্ত খাবার আমাদের জেনেটিক ক্যারিয়ারকে বজায় রাখতে সাহায্য করে, জেনেটিক ক্যারিয়ারকে বহন করতে সহযোগিতা করে, সেই খাবারগুলো হচ্ছে জেনেটিক ক্যারিয়ার। ওকে, যাই হোক, এবার আমরা তাহলে এক এক করে আলোচনার মধ্যে আসি। ঠিক আছে, সবার প্রথমে কিসের আলোচনা করব? সবার প্রথমে এদের আলোচনা করব, তারপর এদের আলোচনা করব। ওকে, এবার তাহলে এইটুকুন তোমরা নোট করেছো নিশ্চয়ই? তাহলে এবার মুছে দিই। হ্যাঁ দাদা। ওকে, চলো, খাতার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাভিং এনি কোয়েশ্চেন হিয়ার? না দাদা। ওকে, ভেরি গুড। চলো, এবার খাতার মধ্যে হেডিং লাগাও এনার্জি প্রোভাইডার। আমরা কিন্তু প্রথম পার্টটা, অর্থাৎ এই যে বেসড অন দেয়ার ওয়ার্ক অ্যান্ড ইউজেস লেখাছো না, ওখানে যে চারটে ভাগ আছে সেটা নিয়ে আগে আলোচনা করব, তারপরে গিয়ে বেসড অন কেমিক্যাল কম্পোজিশনের যে দুটো ভাগ আছে ওটা নিয়ে আলোচনা করব। তাহলে চলে এসো, সবার প্রথমে হেডিং লাগাও এনার্জি প্রোভাইডার। এনার্জি প্রোভাইডার, এনার্জি প্রোভাইডার। এনার্জি প্রোভাইডার মানে কি?
যে খাবারগুলো আমাদেরকে এনার্জি প্রোভাইড করে সেটা হচ্ছে এনার্জি প্রোভাইডার। তো এনার্জি প্রোভাইডার আমাদের শরীরে দুজন আছে। কে কে? এক নম্বর আছে হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। কার্বোহাইড্রেটের বাংলা কি? শর্করা। এই কার্বোহাইড্রেটের একটা এক্সাম্পল বলো তো। সরলতম কার্বোহাইড্রেট কোনটা? সরলতম কার্বোহাইড্রেট কোনটা? গ্লুকোজ। সরলতম কার্বোহাইড্রেট কোনটা? গ্লুকোজ। ওকে, গ্লুকোজ হচ্ছে সরলতম কার্বোহাইড্রেট। নাও, এই কার্বোহাইড্রেট আর 2 নম্বর হচ্ছে ফ্যাট। তাহলে মনে রাখবে ম্যাক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে 3টে জিনিস তোমরা দেখেছিলে। কি কি দেখেছিলে? কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। তাহলে প্রোটিন এখানে নেই কেন? কারণ প্রোটিন এনার্জি প্রোভাইডার নয়। প্রোটিনের কাজ এনার্জি প্রোভাইড করা নয়, প্রোটিনের কাজ বডি বিল্ডিং এলিমেন্ট এর কাজ। কেন এমনটা হলো ধীরে ধীরে আলোচনায় আসবো, চাপ নিও না। তাহলে কার্বোহাইড্রেট আর ফ্যাট এই দুটো নিউট্রিয়েন্টস হচ্ছে আমাদের এনার্জি প্রোভাইড করে, মনে থাকবে। তাহলে চলো, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা কত শক্তি পাবো? না, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4.3 কিলো ক্যালোরি এনার্জি আমরা পাবো, মনে থাকবে। 4.3 কিলো ক্যালোরি 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে। তোমরা যদি কেউ রেলওয়ের পরীক্ষা দিয়ে থাকো, গতবারে যেটা হয়েছিল কি রেলওয়ে গ্রুপ ডি টি কি একটা পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষাগুলো যদি দিয়ে থাকো তোমরা দেখবা যে এই কোয়েশ্চেনগুলো এসেছিল যে 1 গ্রাম কার্বোহাইড্রেটে কত কিলো ক্যালোরি থাকে। না, 1 গ্রাম কার্বোহাইড্রেটের মধ্যে 4.3 কিলো ক্যালোরি আমরা পাই। সেই দিক থেকে খেয়াল রাখো, ফ্যাটের কথা যদি বলি আমি, ফ্যাট হচ্ছে সব থেকে বেশি এনার্জি প্রোভাইডার। কিন্তু একটা ব্যাপার আছে, বলছি আমি। দেখো, ফ্যাট আমাদের দেয়, ফ্যাট অর্থাৎ 1 গ্রাম ফ্যাট, 1 গ্রাম ফ্যাট থেকে আমরা পাই হচ্ছে 9.3 কিলো ক্যালোরি। 9.3 কিলো ক্যালোরি আমরা এনার্জি পাই হচ্ছে 1 গ্রাম ফ্যাট থেকে। তাহলে কার্বোহাইড্রেটের থেকে কিন্তু ফ্যাটে বেশি এনার্জি থাকে, কার্বোহাইড্রেট থেকে ফ্যাটে বেশি এনার্জি থাকে। এখান থেকে একটা কথা শুনে রাখো। কি শুনে রাখো? যে নোট, এবার কি নোট? মনে রাখবা যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দিয়ে দেয়। আচ্ছা, আমাদের বাড়িতেই গ্লুকোজ যে রূপে থাকে সেই রূপটাকে আমরা কি বলি বলো তো? কি রূপে থাকে? চিনি। দেখেছো, মায়েরা যখন উপোস করে বিভিন্ন পুজোর জন্য, সেই উপোসের সময় তারা দেখেছো চিনির জল খায়, খেয়াল করেছো? বা এখানে আমাদের বোনেরা যারা আছে তারা যদি কেউ উপোস করে থাকো, তোমরা খেয়েছো চিনির জল কখনো? এই একাদশী টসী যে করে না, এগুলোতে খায় তো চিনি জল। হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে চিনি জলটা কেন খেলো? কারণ চিনি জলটা হচ্ছে, চিনি হচ্ছে একটা গ্লুকোজ, শর্করা। এই জন্য চিনি তুমি খাওয়ার সাথে সাথে এনার্জি পাবে। তাই জন্য মনে রাখবা যে কার্বোহাইড্রেট আমাদের ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে। কার্বোহাইড্রেট provides instant energy। তাহলে কার্বোহাইড্রেট আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে, কিন্তু ফ্যাট আমাদের ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে না। এই পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ বলছি না শুধু, যত প্রাণী, বিশেষ করে হলোজোয়িক প্রাণীদের কথা বলছি, এই পৃথিবীতে যত হলোজোয়িক প্রাণী আছে, প্রত্যেকটি হলোজোয়িক প্রাণীর দেহেই ফ্যাট সঞ্চিত থাকে। কেন? কারণ এমনও তো পরিস্থিতি আসতে পারে যে 2 দিন খাবার জুটবে না। আসতে পারে কি না পারে না? তাহলে আমাদের শরীর এক্সট্রা এনার্জি ফ্যাটে কনভার্ট করে আমাদের শরীরের মধ্যে রেখে দেয়। আর সেই ফ্যাট আমাদের যদি 2 দিন না খেয়ে থাকি, 3 দিন না খেয়ে থাকি, মরে যাবো? মরবো না। এই ফ্যাটই আমাদেরকে তখন এনার্জি প্রোভাইড করবে। এই জন্য ফ্যাট আমাদের লং টার্ম এনার্জি প্রোভাইড করে। তাহলে কার্বোহাইড্রেট প্রোভাইডস ইনস্ট্যান্ট এনার্জি while fat provides
while fat provides long term energy. long term energy. তাহলে আজকে বুঝতে পারলে তো যে আমরা 2-4 দিন না খেলেও মরবো না কেন? কোনো দিনই মরবো না ভাই। আমরা যদি 1 সপ্তাহ না খেয়ে থাকি তাও মরবো না, কারণ আমাদের প্রত্যেকের শরীরে ফ্যাট সঞ্চিত আছে, আর সেই ফ্যাটগুলোই আমাদেরকে লং টার্ম বেসিসে এনার্জি প্রোভাইড করতে থাকবে। আমরা যে ভাত খাই, আমরা যে রুটি খাই, সেগুলো হচ্ছে শর্করা খাবার, সেগুলো কার্বোহাইড্রেট, সেগুলো আমাদের ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে। যদি এমন পরিস্থিতি হয় 2 দিন 3 দিন না খেয়ে থাকতে হবে, সেই সময় আমাদের শরীরের ফ্যাট আমাদেরকে এনার্জি প্রোভাইড করে। এটুকুন ক্লিয়ার হলো এনার্জি প্রোভাইডের ক্ষেত্রে? হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ভেরি গুড। দেখো, তোমরা কেউ WAD এর নাম শুনেছো? ওয়াডা, হ্যাভ ইউ হার্ড অফ ওয়াডা? মানে ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি, এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি। এর কাজ কি বলো তো? এই ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি, এটার কাজ হচ্ছে যারা যে মনে করো অলিম্পিক খেলতে যায়, যারা ক্রিকেট খেলে, যারা ফুটবল খেলে, মানে যারা খেলাধুলা করে বেড়ায় আর কি, তাদের শরীরে যদি কোনো মাদক পাওয়া যায়, মাদক বলতে ধরো একটা নর্মাল একটা ছেলে দৌড়াচ্ছে, আর একটা ছেলে কিছু মেডিসিন নিয়েছে এক্সট্রা এনার্জি প্রোভাইড করার জন্য। মনে রাখবে, খেলোয়াড় যারা প্লেয়ার, অ্যাথলিট হতে পারে বা যে কোনো খেলোয়াড় হতে পারে, তারা শক্তি বৃদ্ধির জন্য এক প্রকারের হরমোন ব্যবহার করে, যাকে আমরা স্টেরয়েড বলি। কি বলি? স্টেরয়েড। তো শক্তি বৃদ্ধির জন্য স্টেরয়েড ব্যবহার করে বিভিন্ন খেলোয়াড়েরা। আর কোনো খেলোয়াড়ের শরীরে এই স্টেরয়েডস আছে কিনা এইটা টেস্ট করে এই সংস্থা ওয়াডা, ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি। ওকে, এবং এই ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সির হেডকোয়ার্টারটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। এর হেডকোয়ার্টার, ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সির হেডকোয়ার্টারটা মনে রাখবা, এটা কানাডাতে আছে। কানাডার কোথায় আছে বলো তো? কানাডার হচ্ছে মন্ট্রিয়ালে আছে। মন্ট্রিয়াল, হ্যাঁ, কানাডার মন্ট্রিয়ালে আছে। ওকে, তাহলে ওয়াডার হেডকোয়ার্টার আছে কানাডার মন্ট্রিয়াল সিটিতে। ঠিক আছে, ওয়াডার হেডকোয়ার্টার আছে। তাহলে যে খেলোয়াড়েরা ইনস্ট্যান্ট এনার্জি বৃদ্ধি করার জন্য তারা এক ধরনের হরমোন স্টেরয়েডস ব্যবহার করে, তো কোনো খেলোয়াড়ের শরীরে স্টেরয়েডস আছে কিনা তার দেখাশোনা করার কাজ হচ্ছে ওয়াডার, অর্থাৎ দ্য ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সির। ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সির হেডকোয়ার্টার কানাডা মন্ট্রিয়ালে আছে। ওকে, এটুকুন আলোচনা গেল। তাহলে এনার্জি প্রোভাইডার হিসাবে আমরা কাকে কাকে পেলাম? এনার্জি প্রোভাইডার হিসাবে আমরা পেলাম হচ্ছে কার্বোহাইড্রেট আর ফ্যাটকে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কি ছিল বলে ফেলো। 2 নম্বর পয়েন্টে কি ছিল? বডি বিল্ডার। ভেরি গুড। তাহলে আমরা এটাকে বডি বিল্ডার বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি বডি বিল্ডিং এলিমেন্ট। বডি বিল্ডিং এলিমেন্টও বলতে পারি, বডি বিল্ডার বা বডি বিল্ডিং এলিমেন্টও বলতে পারি। মনে রাখবে, বডি বিল্ডিং এলিমেন্ট একটাই, সেটা হচ্ছে প্রোটিন। বডি বিল্ডিং এলিমেন্ট একটাই, দ্যাট ইজ প্রোটিন। প্রোটিনই আমাদের বডি বিল্ডিংয়ে সাহায্য করে। এবার কথা হলো যে দাদা, বডি বিল্ডিং এলিমেন্টে প্রোটিন সাহায্য করে, বিষয়টা কি হলো? তাহলে কার্বোহাইড্রেট বা ফ্যাট নয় কেন? শুনে রাখো একটু। আমরা নাইট্রোজেনের কথা শুনেছি। নাইট্রোজেন, এই নাইট্রোজেন উপাদানটি আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। কেন? কারণ নাইট্রোজেন হচ্ছে আমাদের শরীরে যে সেল ডিভিশন হয় না, সেল ডিভিশনকে কন্ট্রোল করার কাজই ভগবান দিয়ে রেখেছে নাইট্রোজেনকে। আবার বলো, মানব শরীরের সেল ডিভিশনের যে কাজ, যে দায়িত্ব, গুরুদায়িত্ব, সেটা দিয়ে রেখেছে নাইট্রোজেনকে।
তাহলে যদি কারো শরীরে প্রপার নাইট্রোজেন না থাকে তাহলে তার সেল ডিভিশন হবে না, আর সেল ডিভিশন না হলে তার বৃদ্ধিও হবে না। এবার মজাটা কোথায় খেয়াল করো, আমরা যখন কার্বোহাইড্রেটের কথা বলছি, আমরা যখন ফ্যাটের কথা বলছি, আমরা যখন প্রোটিনের কথা বলছি, তো কার্বোহাইড্রেটের মধ্যে 3টি উপাদান থাকে। কি কি? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। মনে থাকবে, কার্বোহাইড্রেটের মধ্যে কটি উপাদান থাকে? 3টি উপাদান থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ফ্যাটের মধ্যেও তাই, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই 3টি উপাদান থাকে। প্রোটিনের মধ্যেও তাই, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কিন্তু প্রোটিনের মধ্যে একটা জিনিস বেশি, দ্যাট ইজ নাইট্রোজেন। বোঝা গেল কি না? তাহলে কার্বোহাইড্রেট আর ফ্যাট এদের মধ্যে শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, বাট প্রোটিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সাথে সাথে নাইট্রোজেনটাও রয়েছে। যার কারণে প্রোটিন আমাদের শরীরে বডি বিল্ডিং এর কাজ করে। যেহেতু নাইট্রোজেন সেল ডিভিশনে সাহায্য করে, তাই যত সেল তত টিস্যু। আমাদের শরীর কিভাবে গঠিত হয়েছে বলো তো? যত সেল তত টিস্যু, তত টিস্যু তো তত অর্গান ডেভেলপমেন্ট, আর যত অর্গান ডেভেলপমেন্ট তত বডি ডেভেলপমেন্ট। এইভাবেই আমাদের শরীর তৈরি হয়েছে না? জীবদেহের গঠনগত একককে কি বলি আমরা? সেল বলি। তাহলে সেল হচ্ছে একটা, আমাদের শরীরের সেল হচ্ছে সব থেকে ছোট একটা ইউনিট। তাহলে কতগুলো সেল নিয়ে কতগুলো টিস্যু, কতগুলো টিস্যু নিয়ে একটা অর্গান, আর কতগুলো অর্গান নিয়ে একটা বডি। তাহলে যখনই সেল ডিভিশন প্রোটিন করবে, ততই তো টিস্যু, অর্গান, বডি সমস্ত কিছু বৃদ্ধি পাবে। এই কারণেই প্রোটিনকে আমরা বডি বিল্ডিং এলিমেন্ট বা বডি বিল্ডার বলি। এটুকুন কি ক্লিয়ার হয়েছে? অ্যাকচুয়ালি এই যে প্রোটিন দেখছো, এই প্রোটিন ইজ নাথিং বাট অ্যামাইনো অ্যাসিড। এটা অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কিছুই নয়। প্রোটিন মানেই অ্যামাইনো অ্যাসিড ভাই আমার। কেমন হলো ব্যাপারটা? প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, আমরা যখন ডাইজেশন পড়ব তখন দেখব যে এই প্রোটিনকে ভেঙে আমি অ্যামাইনো অ্যাসিডে পৌঁছাবো। শুনে রাখো, যখন আমরা প্রোটিন খেলাম, মানে কি খেলাম? আমরা মাছ খেলাম বা আমরা মাংস খেলাম, তখন পেটের মধ্যে এর কাজ চলবে, ভাঙার চোরার কাজ চলবে। প্রোটিনকে ভেঙে সবার প্রথমে যে উপাদানটা আমি পাবো সেটাকে বলবো আমি পেপটাইড। কি বলবো? পেপটাইড। তাহলে প্রোটিনকে ভেঙে কি পাবো? পেপটাইড। পেপটাইডকে ভেঙে আমি কি পাবো? পেপটন। আর পেপটনকে ভেঙে আমি কি পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো। পেপটনকে ভেঙে আমি কি পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো। এবং এই যে প্রোটিনকে ভেঙে পেপটাইড হবে, পেপটাইডকে ভেঙে পেপটন হবে, এখানে বিভিন্ন এনজাইম কাজ করবে। তো সেটা আমি এখন বলছি না, সেটা আমরা যখন ডাইজেশনে যাব তখন। তাহলে আলটিমেটলি এই প্রোটিনকে ভেঙে চুরে শেষমেশ আমরা কি কালেক্ট করব? অ্যামাইনো অ্যাসিড কালেক্ট করব। তার মানে প্রোটিন কি? প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার হলো এই পর্যন্ত? তাহলে যেহেতু নাইট্রোজেন সেল ডিভিশনে সাহায্য করে, যেহেতু প্রোটিনের মধ্যে নাইট্রোজেন আছে, সেই কারণে প্রোটিনকে আমরা বডি বিল্ডিং বা বডি গ্রোথ এলিমেন্ট বলে থাকি। আর বাকি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বোহাইড্রেট আর ফ্যাটের মধ্যে আছে, ওই জন্য ওরা এনার্জি প্রোভাইডারের গ্রুপে চলে গেল। ওকে, আচ্ছা দেখা একটা কথা বলি, আশা করছি এই নোটগুলো তোমরা তোমাদের মতন করে করছো, ঠিক না? হ্যাঁ বেশ, তোমাদের একটা মজার কাহিনী বলি। মজার কাহিনীটা হচ্ছে এই যে, তোমাদের কখনো মনে হয়েছে যে আচ্ছা, এই যে ঝড় বৃষ্টি যখন আসবে, এই যে বৈশাখ মাস আসতে চলেছে আর কয়েকদিন পরেই পহেলা বৈশাখ আসবে, বৈশাখ মাসে আমরা যে এখানে বসবাস করি সেই জায়গায় একটা ঝড় দেখতে পাই। সেই ঝড়টার নাম কি? কালবৈশাখী। সেই কালবৈশাখী ঝড় যখন হয়, যখন সেই বজ্র বিদ্যুৎও তো হয় নাকি? বজ্র বিদ্যুৎ পড়ে না? হ্যাঁ এই যে বজ্র বিদ্যুৎ যখন পড়ে, এতে তো মানুষের হতাহত হয় নাকি? মানুষ মারা যায়, গাছপালা মারা যায়। হ্যাঁ, তো এরা হ্যাঁ, মনে মারা হলো যায়। না যে এটা ভগবান কি করলো, হয় ভগবান এটা কেন দরকার ছিল? কিন্তু শুনে রাখো, বজ্রপাত হওয়া এটা এই পৃথিবীর সৃষ্টির জন্য দরকার।
যদি বজ্রপাত আজ থেকে বন্ধ হয়ে যায় তাহলে মনে রাখবে এই সৃষ্টিও ধ্বংস হয়ে যাবে। কিভাবে দাদা বলি একটু, আমি ইন ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট গল্পটাকে বোঝানোর চেষ্টা করছি। আমাদের, তোমরা কখনো ভেবে দেখেছো যে নাইট্রোজেন আমরা পাই থেকে? তোমরা বলবে মাংস থেকে, তাই না? প্রোটিন, মাছ, মাংস এটা থেকে পাই। ওরা কোত্থেকে পেলো? আমরা যে হাঁস, মুরগি, ছাগল এগুলো যে আমরা খাচ্ছি, এদের থেকে আমরা নাইট্রোজেন পাচ্ছি, বাট এরা পেলো থেকে? নিশ্চিত রূপে উদ্ভিদ থেকে পেয়েছে, তাই না বলো? এই যে উদ্ভিদ নাইট্রোজেন পেলো থেকে? মাটি থেকে। তাহলে আলটিমেটলি নাইট্রোজেন তো ছিল বায়ুমণ্ডলে, সেই বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে পৌঁছলো কি করে? মনে রাখবে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে পৌঁছেছে এই বজ্রবিদ্যুতের কারণে। কি হয় এখানে শোনো, বাতাসে যে নাইট্রোজেনগুলো রয়েছে সেটা তো গ্যাস। যখন বজ্রবিদ্যুতের পতন হয় তখন সেই লাইটনিং এর প্রভাবে নাইট্রোজেন গ্যাসটা ভেঙে নাইট্রেটে কনভার্ট হয়। আবার বলো, বাতাসের যে গ্যাস নাইট্রোজেন গ্যাস, সেই গ্যাস বজ্রবিদ্যুতের যে মানে যখন হয় তার যে তার যে ইলেকট্রিসিটি, সেটার প্রভাবে এই নাইট্রোজেন গ্যাস নাইট্রেটে কনভার্ট হয়। আর সেই নাইট্রেট বায়ুমণ্ডলে ঘুরতে থাকে। যখন বৃষ্টিপাত হয় সেই নাইট্রেটকে মাটিতে নিয়ে আসে বৃষ্টির জল, আর উদ্ভিদ তখন সেইখান থেকে নাইট্রোজেনটা সংগ্রহ করে। আর সেটাই পরবর্তীকালে মানুষের দেহে বা মাংসাশী প্রাণীর দেহে প্রবেশ করে এবং তাদের বডি বিল্ডিং বা বডি গ্রোথের হেল্প হয়। তাহলে আলটিমেটলি ওই বজ্রপাতই তো আমাদেরকে, এই জীবজগৎকে, সৃষ্টিটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করলো। বোঝা গেল কিনা? যে গল্প হয়ে গেছে, এবার এখান থেকে পরীক্ষা আসার মতন কয়েকটা কথা বলি। আচ্ছা শোনো, আমাদের সকল উদ্ভিদ নাইট্রোজেনকে সরাসরি নিজেদের দেহে নাইট্রেট রূপে গ্রহণ করতে পারে না। এই জন্য ভগবান আমাদের পৃথিবীতে লিগামিনাস ফ্যামিলির কিছু উদ্ভিদ দিয়েছে। কি দিয়েছে? লিগামিনাস ফ্যামিলির উদ্ভিদ কিছু আমাদের পৃথিবীতে দিয়েছে। এই লিগামিনাস উদ্ভিদের ফ্যামিলির যে উদ্ভিদ, তাদেরকে আমরা কি বলি জানো? তাদেরকে আমরা কি বলি? পালসেস, মানে ডাল শস্য। কি বলি? ডাল শস্য বলি, বুঝেছো? লিগামিনাস ফ্যামিলির ডাল শস্য বলি, পালসেস বলি। এই লিগামিনাস ফ্যামিলির যে উদ্ভিদ, ডাল, এই ডাল জাতীয় উদ্ভিদের শরীরে আমরা নাইট্রোজেনটাকে বেশি পরিমাণে দেখতে পাই অন্যান্য উদ্ভিদের থেকে। কিন্তু এটা কিভাবে হয়, এখান থেকে এক্সামিনের প্রশ্ন আছে। তো তোমরা কি এটা নোট মতন করে লিখে রাখবে? আমি যে কথাটা বলবো নোট মতন করে লিখে রাখো তো। লিখো, সবাই লিখছো আমি আশা করছি। লিখছো তো? লিগামিনাস ফ্যামিলির উদ্ভিদ, আমার সঙ্গে সঙ্গে লেখো, লিগামিনাস ফ্যামিলির উদ্ভিদ যেমন ডাল শস্য, এর মূলে, যেমন ডাল শস্য, এদের মূলে উপস্থিত থাকে, এদের মূলে উপস্থিত থাকে রাইজোবিয়াম, রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম, বলবেন একটু? আমি আবার বলছি যে এভাবে লেখো যে লিগামিনাস ফ্যামিলির উদ্ভিদ যেমন ডাল শস্য, লিগামিনাস ফ্যামিলির উদ্ভিদ যেমন ডাল শস্য অর্থাৎ পালসেস। বন্টি, তোমার নাম যেন কি? তোমার বাংলাতে তো অসুবিধা হবে, আমি বাংলায় বলছি যে। এই বাংলা লিখতে যাওয়ার অসুবিধা হয়, সে কোথায় গেল? যাই হোক, তুমি একটু আমি যেটা বলছি এটা ভাবটা বুঝে তুমি তোমার মতন করে নোট করো। দাদা কথা খুব কেটে কেটে আসছে।
আমার কথা কেটে যাচ্ছে? না স্যার। আচ্ছা, ক্লাস তো রেকর্ড হচ্ছে, চাপ নিও না, ক্লাস রেকর্ড দেখে নিও। হয়তো অনেকক্ষণ ধরে তোমরা ক্লাস করছো, তোমাদের ইন্টারনেটের ইস্যু হতে পারে, বাট আমি তো ব্রডব্যান্ডেই আছি, আমার তো ইস্যু হওয়ার কথা নয় নেটওয়ার্কে। যাই হোক, যেটা বলছিলাম যে লিগমিনাস ফ্যামিলির উদ্ভিদ যেমন ডাল শস্য, এদের মূলে উপস্থিত থাকে রাইজোবিয়াম, আমি বানানটা লিখে দিয়েছি, রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া। এবং এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশনের কাজ করে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশন এর কাজ করে, অর্থাৎ অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে নাইট্রেট রূপে গ্রহণ করে। অর্থাৎ নাইট্রোজেনকে, কারো মাইক অন আছে, অফ করো। অর্থাৎ নাইট্রোজেনকে নাইট্রেট রূপে গ্রহণ করে। তাহলে বোঝা গেল, ডাল শস্য আমরা যে খাই, বলে না ডাল হচ্ছে আমিষের সমান। সব থেকে বেশি মুসুর ডাল, তোমাদের যদি কারো গ্রামের দিকে বাড়ি হয়, এই যে মুসুরি এখন উঠছে, কিন্তু খুব ভালো সময়, এখন কৃষকের ঘরে মুসুরির ডাল উঠছে, এখন মুসুরির ডালের হারভেস্টিং টাইম। তো তোমরা যদি মুসুরির ডাল কখনো তুলে থাকো বা গাছ দেখে থাকো, একটা মুসুরির গাছ তুললেই তুমি দেখতে পারবে যে ওর মূলের সঙ্গে সাদা 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 এক ধরনের তুলোর মতন জিনিস কি যেন রয়েছে, ওইটাই হচ্ছে এই রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার কাজই হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন করা। তারা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রেট রূপে কনভার্ট করে নিজের শরীরে, অর্থাৎ উদ্ভিদের শরীরে গ্রহণ করে রাখে। আর যার কারণেই আমরা ডাল জাতীয় শস্য খেলে আমিষের ফল আমরা পাই। বুঝতে পেরেছ? ডাল, ওকে। না, রাইজোবিয়াম যখন আমি বলছি, তখন একটা শব্দ তোমরা যেন গুলিয়ে ফেলো না, সেটা হলো এটা হলো রাইবোজম। এটা কি? এটা রাইবোজম। হ্যাঁ, রাইবোজমের সঙ্গে গুলিয়ে ফেলো না, মনে রাখবে রাইবোজম হলো আমাদের যে মানবদেহের সেল থাকে না, সেল কোষ, তো সেলের সব থেকে ছোট্ট অংশ হচ্ছে রাইবোজম, সেলের ক্ষুদ্রতম অংশ হচ্ছে রাইবোজম। আর মনে রেখো, রাইজোবিয়াম যদিও নামটা এক জিনিস নয়, তবুও এদের কাজের মধ্যে একটু মিল আছে। কি কাজের মিল আছে বলো তো? রাইজোবিয়ামের আলোচনা আমরা আসলাম কিসের জন্য? প্রোটিনের জন্য, তাই তো নাকি? রাইজোবিয়ামে আলোচনায় আসলাম প্রোটিনের জন্য তো। হ্যাঁ তো এই রাইবোজমেরও কাজ আছে আমাদের সেলের মধ্যে, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। তাহলে আমাদের সেলের মধ্যে সব থেকে ছোট অংশ হচ্ছে রাইবোজম, আর এই রাইবোজমের কাজই হচ্ছে টু সিনথেসিস দ্য প্রোটিন, অর্থাৎ প্রোটিন সিনথেসিস। এর কাজই হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু। এই জন্য রাইবোজমকে একটা কথা বলা হয়, কি বলা হয় বলো তো? ফ্যাক্টরি অফ প্রোটিন। কি বলা হয়? ফ্যাক্টরি অফ প্রোটিন। কাকে বলে ফ্যাক্টরি অফ প্রোটিন? ফ্যাক্টরি অফ প্রোটিন রাইবোজমকে বলে। কোষের মধ্যে প্রোটিনের ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজমকে বলা হয়। যাই হোক, এই দুটোকে গুলিয়ে ফেলবে না কিন্তু, ঠিক আছে? গেল এটা। আমরা যখন টিস্যু নিয়ে কথা বলছিলাম, সো স্টাডি অফ টিস্যু ইজ কি বলতো? স্টাডি অফ টিস্যু, টিস্যু নিয়ে, কলা নিয়ে পড়াশুনো করা, সেটাকে কি বলে? মনে রাখবা, হিস্টোলজি বলে। হ্যাঁ, হিস্টোলজি বলে, হিস্টোলজি। আর সেল নিয়ে পড়াশোনাকে কি বলে? কোষ নিয়ে পড়াশোনাকে স্টাডি অফ সেল, স্টাডি অফ সেল, সাইটোলজি। হ্যাঁ, ভেরি গুড, সাইটোলজি, সাইটোলজি, সাইটোলজি। সুন্দর করে নোট করবে সবাই এগুলো। সাইটোলজি, সেল নিয়ে পড়াশোনাকে আমরা সাইটোলজি বলি। ওকে, আচ্ছা। স্যার আগেরটা কি বললেন?
কোনটা ভাই? ওই স্টাডি স্টাডি অফ অফ টিস্যু, স্টাডি অফ টিস্যু, টিস্যু স্টাডি অফ টিস্যু ইজ হিস্টোলজি, HISTOLOGY, স্টাডি অফ হিস্টোলজি। আচ্ছা তোমরা আর ধৈর্য ধরে বসো, আমি আর দুটো পয়েন্ট পড়িয়ে ছুটি দিয়ে দিব, ঠিক আছে? আর দুটো পয়েন্ট, অর্থাৎ আমরা যে মাইক্রো নিউট্রিয়েন্টস পড়ছি, সেই মাইক্রো সরি মাইক্রো নিউট্রিয়েন্টস কোথায় পড়ছি, আমরা যে বেসড ক্লাসিফিকেশন যেটা পড়ছি তাদের ওয়ার্কার ইউজের ওপরে, আর দুটো বাকি আছে তাই না? কি কি বাকি আছে বলো? মেটাবলিক রেগুলেটর আর জেনেটিক ক্যারিয়ার বাকি আছে, এই দুটো আলোচনা করে ছুটি দিয়ে দেবো। ওকে চলো খাতার মধ্যে এবার হেডিং লাগাও মেটাবলিক রেগুলেটর, খাতার মধ্যে হেডিং লাগাও মেটাবলিক রেগুলেটর, মেটাবলিক রেগুলেটর। কত বাজে বাবা? নেই। মেটাবলিক রেগুলেটর, মেটাবলিক রেগুলেটর মানে কি বলতো? যারা মেটাবলিজমকে কন্ট্রোল করে তারাই হচ্ছে মেটাবলিক রেগুলেটর। এখন কথা বলতে মেটাবলিজম বললে এই মেটাবলিজম মানে কি? দেখো একটা শব্দ আমরা পেলাম মেটাবলিজম। মেটাবলিজম মানে কি? মেটাবলিজম মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে যত ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন হয় সেটাই হচ্ছে মেটাবলিজম। আবার বলছি, মেটাবলিজম মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে যত ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন হয় সেটাকেই বলি মেটাবলিজম। অর্থাৎ মেটাবলিজম মানে হচ্ছে অল বায়োকেমিক্যাল রিয়াকশন ইনসাইড আওয়ার বডি, আমাদের বডির মধ্যে যত ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন হয় সেটাই হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজমকে বাংলাতে আমরা বলে থাকি বিপাক। কি বলি? বিপাক বলি, বিপাক। মেটাবলিজম আগে বুঝে নাও, তাহলে মেটাবলিক রেগুলেটর পড়তে কোনো অসুবিধা হবে না। আমরা যদি মেটাবলিজমকে দুটো ভাগে ভাগ করি, কারণ তোমরা জানো বিপাক কয় প্রকার বলো দেখি? দুই প্রকার, একটা হচ্ছে অপচিতি বিপাক আর একটা উপচিতি বিপাক। ছোটবেলায় পড়োনি এগুলো? তো এই অপচিতি উপচিতি বাদ দিয়ে দাও। মেটাবলিজম দুই প্রকার, একটাকে আমরা বলি হচ্ছে ক্যাটাবলিজম, আর একটাকে আমরা বলি অ্যানাবলিজম। ক্যাটাবলিজম, অ্যানাবলিজম, বাংলাটা বলে দিচ্ছি, চাপ নিও না। ক্যাটাবলিজমকে বাংলায় বলে হচ্ছে অপচিতি, অপচিতি বিপাক, আর অ্যানাবলিজমকে বাংলায় বলে উপচিতি বিপাক। তাহলে ক্যাটাবলিজম অপচিতি বিপাক, অ্যানাবলিজম উপচিতি বিপাক। কি হয় এতে? কি হয় এই বিপাক বিপাক বলছে, এগুলো কি? আবার বলছি, বিপাক মানে মেটাবলিজম মানে বায়োকেমিক্যাল রিয়াকশন, এটা মাথায় রাখো, বায়োকেমিক্যাল রিয়াকশন ইনসাইড আওয়ার বডি। ক্যাটাবলিজমে কি হয় শোনো, বড় জিনিসটা ভেঙে যখন ছোট ছোট জিনিসে কনভার্ট হয় সেটাকে বলা হয় ক্যাটাবলিজম। বলো তো দেখি বুঝলে কিনা? বড় জিনিস ভেঙে ছোট জিনিসে কনভার্ট হয় এটাকে বলা হয় ক্যাটাবলিজম। আচ্ছা আমার একটা কথা বলো তো, আমরা যখন ডাইজেশন করব, তো ডাইজেশনে আমি তো মানে দু চার পিস বা এক মানে মানে যখন তোমরা খাও খাবার, মনে করো যে মাটন খেয়ে নিয়েছো, 500 গ্রাম মাটন খেয়ে নিয়েছো, ওই 500 গ্রাম মাটনটা তো সকালবেলা তো বেরিয়ে যাবে নাকি? নিউট্রিয়েন্টস গুলো, হ্যাঁ স্যার। নিউট্রিয়েন্টস গুলো শরীর নেবে, বাকিটা তো বের করে দিবে। তাহলে ওই যে মাটনগুলো খেলে ওটা প্রোটিন তুমি খেলে, বাট শরীর ওর থেকে কি নেবে? শরীর ওর থেকে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডটুকু নেবে, অ্যামাইনো অ্যাসিডটুকু নিয়ে বাকি যা আছে বজ্র পদার্থ হিসেবে মল হিসেবে বের করে দেবে। তাহলে ওই যে বড় খাসির মাংস তুমি খেলে সেটা ভেঙে সামান্য অ্যামাইনো অ্যাসিডটুকু নিল, তাহলে বড় জিনিস ভেঙে ছোট জিনিসে কনভার্সন হলো না?
তাহলে বড় জিনিস ভেঙে ছোট জিনিস হওয়াটাকে বলে ক্যাটাবলিজম। তাহলে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করবে যে ডাইজেশন কেমন বিপাক, তো বলতে পারবো তো যে ডাইজেশন ইজ আ ক্যাটাবলিক প্রসেস, বলতে পারবো। হ্যাঁ দাদা। তাহলে ক্যাটাবলিজমের সময় কি হয়? ক্যাটাবলিজমের সময় বিগার কমপ্লেক্স or complex molecule break into a smaller or simpler molecule। তাহলে একটু সংজ্ঞাটাও লিখে রাখো, কোথায় লিখবো? এখানে লিখে দিই, হ্যাঁ এখানে লিখে দিই যে bigger or complex জটিল molecule breaks into a smaller or simpler molecule। তাহলে জটিল মৌল ভেঙে সরল মৌলে পরিণত হওয়া বা বিগার মৌল ভেঙে স্মলার মৌলে কনভার্ট হওয়াটাকেই বলা হয় ক্যাটাবলিজম। তাহলে বড় জিনিস ভেঙে যখন ছোট জিনিসে কনভার্সন হয় তখন এই ক্যাটাবলিজম পদ্ধতিতে এনার্জির রিলিজ হয়, শক্তির মুক্তি ঘটে, এনার্জি রিলিজ হয়। এনার্জি রিলিজ হয়, এক নাগারে কথা বলছি তো খুব কাশি পেয়ে যাচ্ছে, শেষ করবো এখনই। এনার্জি রিলিজ হয়। আর কি এনার্জি যেহেতু রিলিজ হয়, মনে রাখবে যে রিয়াকশনে এনার্জি রিলিজ হয় সেই রিয়াকশনটাকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। কি বলে? এক্সোথার্মিক রিয়াকশন। দেখো যে পয়েন্টগুলো আমি এখানে লেখাচ্ছি মনে রাখবো প্রত্যেকটা পয়েন্ট পরীক্ষায় জিজ্ঞেস করেছে, না হলে এতটা ডিটেলসে আমরা যেতাম না, ঠিক আছে? তাহলে মেটাবলিজম দুই প্রকার, ক্যাটাবলিজম, অ্যানাবলিজম। ক্যাটাবলিজম মানে কি? ক্যাটাবলিজম মানে যেখানে বড় জিনিস ভেঙে ছোট ছোট জিনিসে কনভার্ট হয়, অর্থাৎ বিগার বা কমপ্লেক্স মলিকিউল যেখানে ভেঙে স্মলার বা সিম্পলার মলিকিউলে কনভার্ট হয়, সেটাই হচ্ছে ক্যাটাবলিজম। যেহেতু এখানে বড় জিনিস ভেঙে ছোট জিনিস কনভার্ট হচ্ছে তাই এনার্জির রিলিজ এখানে হয়। আর যখনই কোনো রিয়াকশানে এনার্জি রিলিজ হবে তখন সেটাকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। ওকে, তাহলে ক্যাটাবলিজমে বড় জিনিস ভেঙে ছোট জিনিস হচ্ছে অ্যানাবলিজম ঠিক তার উল্টো। কেমন? অ্যানাবলিজমের মধ্যে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ছোট ছোট জিনিস সিনথেসিস হয়ে বড় জিনিসে কনভার্ট হবে। আবার বলো, ছোট ছোট জিনিস সিনথেসিস হয়ে, আগেরটা ব্রেক ছিল, এটা কিন্তু সিনথেসিস হয়ে বড় জিনিসে কনভার্ট হবে। এইটা হচ্ছে অ্যানাবলিজম। তাহলে অ্যানাবলিজম পদ্ধতিতে কি হলো? ক্যাটাবলিজমের ঠিক উল্টো, অর্থাৎ স্মলার অর সিম্পলার মলিকিউল synthesizes into bigger or complex molecule। এটা কখন হয় জানো? যখন আমরা গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করি, সেই গ্লাইকোজেনের কনভার্সনটাকে বলা হয় অ্যানাবলিজম। তো দাদা স্ক্রিনটা চলে গেছে দাদা। স্ক্রিনটা যায়নি, দেখো স্ক্রিনটা আছে, তুমি একবার সঙ্গে সঙ্গে লেফট হয়ে আবার জয়েন করো। না স্যার ঠিক আছে। যাদের মনে করো ক্লাস চলতে চলতে যদি কখনো কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে লেফট নিয়ে আবার জয়েন করে দেখবে ঠিকঠাক হয়ে গেছে সব। তাহলে কি হলো যে আমাদের যখন একটা তো আমি ক্যাটাবলিজমের একটা উদাহরণ বললাম ডাইজেশন, ঠিক তেমনি করে অ্যানাবলিজমের একটা উদাহরণ হচ্ছে যে গ্লাইকোজেনেলিসিস প্রসেসের কি হয়, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করা হয়, ঠিক আছে? তো সেটাতে আমি এখন আর যাচ্ছি না, আমরা শেষের দিকে চলে এসেছি তো। আচ্ছা, তাহলে কি হলো অ্যানাবলিজমে ছোট ছোট জিনিস, দাদা এক্সাম্পলটা কি বলেন? গ্লাইকোজেনেসিস অ্যানাবলিজমের একটা প্রসেস।
অ্যানাবলিজমের প্রসেস। আচ্ছা, কি বললাম যেন, হ্যাঁ, ছোট ছোট জিনিস ভেঙে নয়, সিনথেসাইজ হয়ে বড় জিনিসে কনভার্ট হওয়াটাই অ্যানাবলিজম, অর্থাৎ এ স্মলার অর সিম্পলার মলিকিউল synthesizes into big or complex molecule, this is অ্যানাবলিজম। দেখো, যেহেতু আগেরটাতে বড় জিনিস ভেঙে ছোট জিনিস হচ্ছিল, তাই এনার্জি রিলিজ হচ্ছিল, আর এখানে যেহেতু ছোট ছোট জিনিসকে জুড়ে জুড়ে বড় জিনিস বানাতে হবে, তাই এখানে এনার্জির দরকার পড়বে। আগেরটা এনার্জি রিলিজ হয়েছে, এটাতে এনার্জি রিকোয়ার্ড, এখানে এনার্জির প্রয়োজন পড়বে। ওকে, এখানে এনার্জি প্রয়োজন পড়বে, এখানে এনার্জি লাগবে। আর যেহেতু যেখানেই এনার্জি রিলিজ হয় সেটা এক্সোথার্মিক রিয়াকশন বলেছিলাম, আর যেখানে এনার্জির প্রয়োজন হয় সেটাকে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন। আশা করছি আমি তোমাদের ক্যাটাবলিজম, অ্যানাবলিজম মানে পুরো মেটাবলিজমটা বোঝাতে পেরেছি। আমি দৃঢ় বিশ্বাসী যে এই মেটাবলিজম তোমাদের আগে কখনো ক্লিয়ার ছিল না, কিন্তু এখন ক্লিয়ার হয়েছে, আই থিঙ্ক। ইয়েস, ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। হুম, একদমই তাই। আচ্ছা, গেল। এবার কথা হচ্ছে দাদা, এত কিছু তো বুঝলাম, তো মেটাবলিক রেগুলেটর মানে বললে ব্যাপারটা কি? শুনে রাখো, যেহেতু গ্লাইকোজেনেসিস একটা প্রসেস বললাম অ্যানাবলিজমের প্রসেস, ডাইজেশন বললাম ক্যাটাবলিজমের প্রসেস, এই গ্লাইকোজেনেসিস বা ডাইজেশন এই সমস্ত কিছুর ক্ষেত্রে যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলো হেল্প করবে তাদেরকেই মেটাবলিক রেগুলেটর বলা হবে। তো মনে রাখো, মেটাবলিক রেগুলেটর হিসাবে কাজ করে কারা? বিভিন্ন মিনারেলস, হ্যাঁ, আর ভিটামিনস। যে ভিটামিনসগুলো আমরা খাচ্ছি, যে মিনারেলসগুলো আমরা খাচ্ছি, তারা মেটাবলিক রেগুলেটর হিসাবে কাজ করে। যখন আমাদের শরীরে ভাইটামিনসের অভাব ঘটে, তখন আমাদের কি হয়? ডাইজেশন ঠিকঠাক হবে না। যখন ডাইজেশন ঠিকঠাক হবে না, তখন আমাদের খেতেও ইচ্ছা করবে না। যখন আমরা খাবো না, তখন আমরা দুর্বল হয়ে পড়ব। তাহলে আমাদের শরীরের সকল বায়োকেমিক্যাল রিয়াকশনকে ঠিকঠাক রাখার জন্য যাদের অবদান, তারা হচ্ছে মিনারেলস আর ভিটামিনস। কিন্তু এরা নিজেরা হজম হয় না, বাট হজমে সাহায্য করে। ওকে, ঠিক আছে না? চলো, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আচ্ছা, জেনেটিক ক্যারিয়ারটা একটু বলেই দিই, লাস্ট একটা পার্ট রয়েছে। লাস্ট পার্ট হচ্ছে জেনেটিক ক্যারিয়ার। দেখো, জেনেটিক ক্যারিয়ারের মধ্যে যেটা বলার সেটা হচ্ছে ডিএনএ আরএনএ, এখানে আর কিছু বলার নেই। ডিএনএ আরএনএ হচ্ছে জেনেটিক ক্যারিয়ার হিসেবে কাজ করে, ঠিক আছে? অর্থাৎ জেনেটিক ক্যারেক্টার ট্রান্সফর্ম হয় ইনটু নেক্সট জেনারেশন। নেক্সট জেনারেশনের মধ্যে জেনেটিক ক্যারেক্টারগুলো ট্রান্সফর্ম হবে, অর্থাৎ বাবার গুণবত্তা ছেলের মধ্যে যাবে, মায়ের গুণবত্তা ছেলের মধ্যে যাবে, সন্তানাদির মধ্যে যাবে। এটাই হচ্ছে জেনেটিক ক্যারিয়ারের কাজ। ওকে, তো এর মধ্যে ডিএনএ আরএনএ রয়েছে। ডিএনএ মানে কি? ডি অক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে না? মনে রাখবে, জিন, ডিএনএ আর ক্রোমোজোম সিরিজ আছে। কি সিরিজ? যখন তুমি ক্রোমোজোমকে খুলবে তখন তুমি ডিএনএ দেখতে পাবে, যখন তুমি ডিএনএ কে খুলবে তখন তুমি জিন দেখতে পাবে। ওকে, আমাদের মানব শরীরে ক্রোমোজোম কটা আছে জানো? 23 পেয়ার্স, অর্থাৎ 23 জোড়া। 23 জোড়া ক্রোমোজোম আমাদের শরীরে আসে, মানে 46টি। মনে রাখবে, 46টি 23 জোড়া ক্রোমোজোম আমাদের শরীরে রয়েছে। এখান থেকে একটা কথা বলা উচিত যে জিন কে আবিষ্কার করেছিলেন? জিন ডিসকভার্ড বাই ম্যান্ডেল। জিন আবিষ্কার করেছিলেন ম্যান্ডেল, যার কারণে
ম্যান্ডেলকে কি বলা হয় বলো তো? ফাদার অফ জেনেটিক্স। ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়? ফাদার অফ জেনেটিক্স বলা হয় জি জে ম্যান্ডেলকে। জি জে ম্যান্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়। ওয়াই? বিকজ হি ডিসকভার্ড জিন। ওকে, কিন্তু আরেকটা কথা মনে রেখো যে জিন কথাটি সবার প্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি কিন্তু ম্যান্ডেল নন। জিন কথাটি ফার্স্ট টাইম ইউজড, লিখে রাখো, দ্য ওয়ার্ড জিন ফার্স্ট টাইম ইউজড বাই স্যার জোহানসন। JUHANSON, স্যার জোহানসন। জিন কথাটি প্রথমবারের জন্য ব্যবহার করেছিলেন স্যার জোহানসন। ওকে, এখান থেকে আরেকটা প্রশ্ন করে যে আরএনএ এর কাজ কি? আরএনএ, রাইবোজ নিউক্লিক অ্যাসিডের কাজ কি? মনে রাখবে আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। প্রোটিন সিনথেসিস করা হচ্ছে আরএনএ এর কাজ, প্রোটিন সিনথেসিস করা। ঠিক আছে, যাক, তাহলে এই পর্যন্ত আমরা নিউট্রিয়েন্টসের একটা ক্লাসিফিকেশন সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করলাম। নেক্সট ডে আমি তোমাদের যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টসের যে ক্লাসিফিকেশন আছে সেটা সম্পর্কে বলবো। ওকে, তাহলে সবাইকে অনেক অনেক শুভরাত্রি, ভালো থেকো সবাই, গুড নাইট। আর স্যার বলছি